নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমরা উপস্থিত হয়েছি ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি ডে এই দিনটি পালনের উদ্যোগে শিক্ষা বিজ্ঞান বিভাগ, সিদ্ধিনাথ মহাবিদ্যালয়, পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর এবং ইগনিশন যৌথ উদ্যোগে আজ আমরা ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি ডে পালন করব। আমাদের কলেজ সম্পর্কে প্রথমে একটুখানি শুরুতেই ভূমিকা বলে দেবেন আমাদের শ্রদ্ধেয়া অধ্যক্ষা শ্রী ডক্টর উমা ঘোষ ম্যাডাম। ম্যাডাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। একটু আমাদের কলেজ সম্পর্কে বিশদভাবে ছোট্ট করে একটুখানি দর্শকদের কাছে বলে দিন। ধন্যবাদ শ্যামশ্রী, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তুমি এবং ডক্টর পার্থিতা বিশ্বাস ম্যাডাম দুজনে মিলে তোমরা যে এই উদ্যোগটা নিয়েছো, আজকে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি ডে, সেইটাকে উদযাপন করছি। আমরা খুব ছোট করেই উদযাপন করছি, এই পরিস্থিতিতে বড় করে উদযাপন করার কোনো এটাও আমরা ভালো করে করতে পারবো। আমরা অফলাইন না করে অনলাইনই করছি। তো আমি প্রথমে আমাদের কলেজ সম্বন্ধে একটু বলে নিই। এই আজকের যে ওয়েবিনারটা, সেইটা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট প্রধান অর্গানাইজ করেছে এবং ওনাকে সর্বভাবে সাহায্য করছেন ডক্টর পার্থিতা বিশ্বাস ম্যাডাম অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে। তো আমি প্রথমে আমাদের কলেজ সম্বন্ধে একটু বলে নিই। আমাদের কলেজ সিদ্ধিনাথ মহাবিদ্যালয় 2013 সালে স্থাপিত হয়েছে। একজন জাতীয় শিক্ষক শ্রী নির্মল চন্দ্র মাইতি মহাশয়ের একান্ত চেষ্টাতে, এবং খুবই দুঃখের বিষয় উনি আজ আমাদের মধ্যে নেই। খুবই কিছুদিন আগেই উনি এই লোকে গমন করেছেন। ওনার আত্মার শান্তি কামনা করি। ওনার চেষ্টায় এই একটা প্রত্যন্ত গ্রাম, যেটা হচ্ছে শ্যামসুন্দরপুর পাটনা, এমনি জাতীয় সড়ক থেকে প্রায় 14-15 কিলোমিটার ভেতরে, যেখানে যাতায়াত ব্যবস্থা খুবই নেই বললেই হয়, সেইখানে একটা উনি মহাবিদ্যালয় তৈরি করেছেন, বিশেষত গ্রামের ছেলে মেয়েদের যাতে শিক্ষা উন্নতি হয় সেই জন্যই। সত্যি কথা বলতে কি, ওখানকার মেয়েরা, আমাদের কলেজে মহিলা স্টুডেন্ট বেশি, গার্লস স্টুডেন্টস বেশি। তো ওরা বাইরে কোথাও গিয়ে হায়ার স্টাডি করার সুযোগই পায় না, কারণ এই যাতায়াত কমিউনিকেশনের জন্য, যে দূর দূরের একটু কলেজে যাবে, গিয়ে পড়াশোনা করবে, কলেজে ভর্তি হবে, সেটাও পারে না। তাই গ্রামে কলেজটা হতে ওদের উপকার হয়েছে, এবং ওটা একটা মাইনরিটি বেল্টের মধ্যে আছে কলেজটা। ওখানে অনেক মাইনরিটি স্টুডেন্ট এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব স্টুডেন্টস পড়াশোনা করার সুযোগ পায়। তো আমাদের এই কিছুদিন এই নতুন কলেজ, আমাদের তেমন ভাবে ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠেনি, তা সত্ত্বেও আমরা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। শ্রদ্ধেয় নির্মল চন্দ্র মাইতির যে মনের যে ইচ্ছা ছিল, যে উদ্যোগে তিনি এটা করেছেন, সেটা আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের মহাবিদ্যালয়টাকে। তো আজকে আমি শ্রীমতী মাধবী চক্রবর্তী ম্যাডামকে আমন্ত্রণ করছি এখানে। উনি আমাদের রিসোর্স পার্সন, উনি বলবেন একটা ডিজিজের সম্পর্কে। উনি এসেছেন ইনস্টিটিউট অফ হ্যান্ডিক্রাফট অ্যান্ড ব্যাকওয়ার্ড পিপল, ওখান থেকে উনি এসেছেন। আমরা সবাই ওনার বক্তব্য শুনবো। আমি আরো ধন্যবাদ জানাই অর্গানাইজিং কমিটির আদার মেম্বার যারা আছে, যেমন মৌমিতা মাইতি, তারপর দেবাশিস শাসমল, মাজম্মল হোসেন, আমাদের কলেজের টিচার, এবং পার্থিতা ম্যাডামকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরো আমি জানাচ্ছি অ্যাডভাইজারি কমিটিতে যারা আছেন, জয়ন্ত মেটে,
কল্যাণী ইউনিভার্সিটি থেকে প্রফেসর জয়ন্তী মিশ্র, ডক্টর বরুণ শঙ্কর গুপ্তা, ওনাকেও আমি জানাচ্ছি, জয়পুর থেকে উনি আছেন, আর খালিদা গানি দত্ত, স্টকহোম ইউনিভার্সিটি স্পেশাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকল পার্টিসিপেন্টসকে, তারা এইখানে যোগদান করে আমাদের এই ওয়েবিনারটাকে সাফল্যমণ্ডিত করুক, এবং ভ্যালুয়েবল বক্তব্য আমরা মাধবী ম্যাডামের শুনবো। সেই জন্য আমরা সকলে অপেক্ষা করে আছি। আমি সকলকে আবার আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শ্যামশ্রী, শুরু করো। ধন্যবাদ ম্যাডাম। আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে আমাদের শ্রদ্ধেয়া উমা ঘোষ ম্যাডামের, আমাদের প্রিন্সিপাল ম্যাডামের বক্তব্য শুনলাম। তা আমাদের এই প্রোগ্রামটি আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে 3 ডিসেম্বর আমরা বড় করে পালন করব আমাদের কলেজে সম্প্রতি র্যাম্প তৈরি হয়েছে, সেটা উদ্বোধন হওয়ারও কথা ছিল, ম্যাডাম জানেন। তো তার সঙ্গে আমাদের 2-1জন ডিসেবলড ছাত্রছাত্রী পড়ে বা পাস আউট হয়েছে, তাদেরকেও অনুষ্ঠানটা নিয়ে আসে, এবং আমাদের পার্শ্ববর্তী কলেজের যারা পিডব্লিউডি বিভাগে চাকরি পেয়েছেন তাদেরকেও একটু নিয়ে এসে একটু বড় করে অনুষ্ঠান করার কথা ছিল। তো আমরা অ্যাকচুয়ালি কেউই ভাবিনি যে ডিসেম্বর মাসেও আমাদের এরকম প্যান্ডেমিক সিচুয়েশন চলবে এবং আমরা কলেজ খুলতে পারবো না। কিন্তু যেহেতু আমাদের ম্যাডামের এবং আমার ঐকান্তিক ইচ্ছা ছিল যে আমরা অনুষ্ঠানটি করি, আমরা এই ডিসেবিলিটি ডেটা পালন করি, ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি ডে। তো সেই জন্য আমি ম্যাডামকে অনুরোধ করলাম যে আমরা ভার্চুয়ালি অনুষ্ঠানটা পালন করতে পারি। তো অশেষ ধন্যবাদ আমাদের অধ্যক্ষা মহাশয়াকে যে উনি আমাদেরকে অনুষ্ঠানটি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, অনুষ্ঠানটি পরিবেশন করার জন্য অনুমতি দিয়েছেন। তো ধন্যবাদ উমা ম্যাম। এবারে আমি যদিও কিনোট স্পিকার বলা হয়েছে, আমি খুব বেশি আমি বলতে চাই না, কারণ আমাদের মাধবী ম্যাডাম এখানে উপস্থিত হয়ে গেছেন অলরেডি। তো একটি কথা বলার যে আমরা বহু জায়গায় আজকে দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি ডে আজকে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু সত্যি সত্যি আমরা আমাদের মনোভাব কতটা চেঞ্জ করতে পেরেছি এই সমস্ত অক্ষম মানুষদের উপর সম্পর্কে, আমরা কি সত্যি চেঞ্জ করতে পেরেছি? আমরা অনেক মিটিং করছি, আমরা অনেক রুলস তৈরি করেছি, আমরা অনেক কিছু তাদের জন্য ভেবেওছি, কিন্তু বাস্তবে কিন্তু পরিস্থিতিটা একেবারেই অন্যরকম। এখনো পর্যন্ত তাদের সমান সুযোগ দেওয়া হচ্ছে না, না সমাজে, না চাকরিতে, না পড়াশোনায় বৈষম্য দেখা যাচ্ছে, সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে। বিশেষ করে তবুও সুযোগ যারা পায় তারা হচ্ছে ভিজুয়ালি ডিসেবলড যারা, হিয়ারিং ইম্পেয়ার্ড ডিসেবলড যারা, আর অর্থোপেডিক্যালি ডিসেবলড যারা। অর্থাৎ এই 3 ধরনের ক্যাটাগরি সরকারি চাকরি এবং বিভিন্ন জায়গাতে সুযোগ পাচ্ছেন, কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা অটিজম বা অন্যান্য আর যে ডিসেবিলিটি গুলো আছে তাদের কিন্তু খুব কম পার্সেন্টেজ বা নেই বললেই চলে, তারা সুযোগ প্রায় পাচ্ছেন না বললেই চলে। এবং তাদের সম্পর্কে এই 3 ধরনের যেটা বললাম, ভূ সমাজে এই তিন ধরনের মানুষ খানিকটা অ্যাকসেপ্টেন্সের গ্রহণযোগ্যতার জায়গাতে পৌঁছেছেন, কিন্তু বাকি ডিসেবিলিটি গুলো এখনো পর্যন্ত মানুষ সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারেননি। তো আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আজকে আমরা মাধবী ম্যাডামের কাছ থেকে যেটি সম্পর্কে জানবো, অটিজম সম্পর্কে আজকে আমরা জানবো, এটি রোগ কিনা এবং এটি কি জিনিস সেটি সম্পর্কে ম্যাডাম আজকে আরো ভালো করে বলবেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে আমরা মাধবী ম্যাডামকে ডেকে নিচ্ছি। তো মাধবী ম্যাডাম আপনি। শ্যামশ্রী, আমি একটুখানি আরেকটা 2-1টা কথা সংযোজন করতে চাই। হ্যাঁ ম্যাম। হ্যালো, তুমি বলেছো, ভালোই হয়েছে, আমার ব্যাপারটা খুবই ভালো লেগেছে। আচ্ছা, যেটা সমষ্টি যেটা বললো যে আমাদের কলেজে একটা র্যাম্প হয়েছে, এবং আমাদের কলেজে যে কয়েকজন ডিসেবল স্টুডেন্ট ছিল তাদেরকে আমরা অনুষ্ঠানে ডাকার চেষ্টা, মানে ইচ্ছা ছিল কিন্তু করে উঠতে পারলাম না। স্থানীয় হসপিটালের ডক্টরকে ডেকে আমরা ওটা উদ্বোধন করার চেষ্টা করি। তো যেটা আমার বলার, এই যে র্যাম্পটা আমরা কলেজে বানাতে পেরেছি সেটা একজনের আর্থিক সাহায্যে।
উনি ওই গ্রামেরই শামসুন্দরপুর পাটনা গ্রামেরই থাকেন, গ্রামেরই স্টুডেন্ট ছিলেন। উনি এখন আমেরিকায় থাকেন। উনি আমাদেরকে পুরো আর্থিক সাহায্যটা করেছেন র্যাম্পটা বানানোর জন্য। আমাদের যে ছেলেটি এডুকেশনেরই স্টুডেন্ট, ও ডিসেবল ছিল, ওকে ওর দাদু কাঁধে করে কলেজে নিয়ে আসতো, সেইখানে তারপরে আমাদের স্টুডেন্টসরা ওকে ক্লাসরুমে নিয়ে যেত। সেটা একটা আনন্দবাজার পত্রিকায় একবার বেরিয়েছিল, এবং সেটা ওনার দীপক কোরিয়া নাম ওই ভদ্রলোকের, উনি আমেরিকাতে থাকেন, ওনার নজরে পড়েছে এবং উনি নিজের থেকে আমাকে ফোন করে বলেছেন, ম্যাডাম আমি ওর জন্য কিছু করতে চাই, কলেজে একটা আপনি র্যাম্প যদি বানান আমি পুরো যা আর্থিক সাহায্য লাগবে আমি দেবো। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে যদি আমাদের সমাজের সকল লোক এগিয়ে আসতে পারেন তাহলে আমাদের সমাজের উন্নতিও হবে। এবং এই যে আমাদের গ্রামেরই স্টুডেন্ট আমাদের কলেজটাকে দেখছে এবং সাহায্য করছে, অনেকেই সাহায্য করছেন। এইভাবে আমি চাই যে সাহায্যের হাত যদি আপনারা সকলে বাড়িয়ে দেন তাহলে আমরা কলেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ আমাদের কলেজ এখনো 12 ইউজিসি যেটা ওইটা আমাদের হয়নি, পাওয়া যায়নি, এবং গভর্নমেন্ট থেকে খুব সামান্যই আমরা গ্র্যান্টস পাই, ফলে আমাদের বিভিন্ন জায়গায় গ্র্যান্টস এর জন্য যেতে হয়। তো দীপক কোরিয়ার মতো মানুষজন যদি এগিয়ে আসেন নিজের থেকে তাহলে আমরা খুবই উপকৃত হব। এটাই আমার সবার কাছে আমার আবেদন থাকলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। এবারে আমি ইনভাইট করব আমাদের আজকের যিনি গেস্ট, অর্থাৎ যিনি আজকের প্রধান মূল বক্তব্য রাখবেন, মাধবী চক্রবর্তী ম্যাডাম। তো ওনাকে আমি আজকে ডাকছি। আপনি ম্যাডাম একটু আনমিউট হয়ে যান আর স্ক্রিনটাকেও অন করে দিন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। মাধবী ম্যাডাম এখন উপস্থিত কাজ করছেন ইনস্টিটিউট অফ হ্যান্ডিক্যাপড অ্যান্ড ব্যাকওয়ার্ড পিপল। তিনি স্পেশাল এডুকেশনে বিএড এবং এমএড কমপ্লিট করেছেন। বহুদিন ধরে, বহু বছর ধরে উনি এই ফিল্ডে কাজ করছেন, বিশেষ করে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এবং অটিজম, এই দুই সেক্টরে উনি কাজ করছেন বহু বছর ধরে। এবং ওনার এই যে কাজে আসা, সেটা ইতিহাসও আছে। উনি একজন অটিস্টিক চাইল্ডের মা, এই কারণেই এদের প্রতি তার এই ইন্টারেস্টটা জন্মায় এই বিষয় নিয়ে পড়াশোনার প্রতি। পাশাপাশি উনি একজন স্পেশাল এডুকেটরও, এই ফিল্ডে অনেকদিন উনি কাজ করছেন। যে স্কুলটার সঙ্গে যুক্ত সেই স্কুলটা আমি বলেছি, আরেকবার বলছি, ইনস্টিটিউট অফ হ্যান্ডিক্যাপড অ্যান্ড ব্যাকওয়ার্ড পিপল। এর সাথে সাথে উনি একজন প্লে থেরাপিস্টও বটে। প্লে থেরাপি নিয়েও উনি বিভিন্ন জায়গায় কাজ করে থাকেন, গিয়ে অথবা ওনার চেম্বারে উনি কাজ করে থাকেন প্লে থেরাপিস্ট হিসাবে। আজকের যে বিষয়টা উনি বলবেন সেটা হচ্ছে দ্য নেম অফ দ্য ডিজিজ কোয়েশ্চেন মার্ক ইজ অটিজম, প্রবলেমস, ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। অর্থাৎ রোগের নাম অটিজম, জিজ্ঞাসা চিহ্ন, সমস্যা, চিকিৎসা ও ব্যবস্থাপনা। আজকে যেহেতু স্টেট লেভেল ওয়েবিনার, সেহেতু আজকে আমরা সমগ্র অনুষ্ঠানটি বাংলাতে পরিচালনা করছি। আমাদের রিসোর্স পার্সন মাধবী ম্যাডামও বাংলাতেই অনুষ্ঠানটি বলবেন। তো আমি মাধবী ম্যাডামকে আজকের অনুষ্ঠানে ডেকে নিচ্ছি। মাধবী ম্যাডাম, ওয়েলকাম টু সিদ্ধিনাথ মহাবিদ্যালয় অ্যান্ড ইগনিশন। নমস্কার সবাইকে, আমিও ওয়েলকাম জানাচ্ছি আজকের একটা বিশেষ দিনে আমাকে আমন্ত্রণ করার জন্য। একটু ভিডিওটা অন করা যাবে? ম্যাডাম ভিডিওটা অন করে দেবে? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, সবাইকে নমস্কার জানাচ্ছি, ভালোবাসা, অভিনন্দন আমার তরফ থেকে। মাঝে মাঝে এটা চলে যাচ্ছে, একটু অসুবিধা হবে কি, হচ্ছে কি?
ঠিক আছে, ভয়েসটা শুনে গেলেই হলো। হ্যাঁ, যেটার জন্য আজকের দিনটা একটা বিশেষ দিন। যেহেতু একটি স্পেশাল বাচ্চার মা আমি, সেজন্য এই দিনটার গুরুত্ব আমার বাচ্চার পাশাপাশি আমার কাছেও রয়েছে। সেই হিসাবেই আজকের দিনটাকে যেহেতু আমি এই আমন্ত্রণটা পেয়েছি শ্যামশ্রী তোমার কাছ থেকে, সেই জন্য আমি আর মানে বিনা দ্বিধায় হ্যাঁ বলে দিয়েছি। যদিও তুমি যতটা প্রফেশনাল আমাকে বললে, অতটা প্রফেশনাল হয়তো আমি নই, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে কাজটা আমাদের এখান থেকে করতে হয়, কিন্তু আমার এটার পাশাপাশি না এইখানটা আগে লাগে কাজটা করতে গেলে, না হলে আমি ঠিক পেরে উঠি না কাজটা করতে। মানে অতটা প্রফেশনাল আমি এখনো হয়ে উঠতে পারিনি তাদের ক্ষেত্রে। যেহেতু আমার বাচ্চার অটিজম, এবং আমার স্কুলে আমার কাছে খুব ছোট ছোট বাচ্চারাই থাকে অটিস্টিক, স্যার আমাকে অটিস্টিক বাচ্চাদেরই দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়েছেন, যদিও অনেকদিন সঙ্গে সেইভাবে যোগাযোগটা নেই, অনেকগুলো মাস। আমার মানে মানসিক ভাবেও আমিও ভালো নেই ওদের পাশাপাশি। যাই হোক, অটিজমটা আমার খুব ভালো লাগে। মানে দিস ইজ মানে মোস্ট চ্যালেঞ্জিং ডিসেবিলিটি আমার মতে। সেই ক্ষেত্রে অটিজমটার প্রতি আমার একটা ভালোবাসাও জন্মেছে। এই কারণেই অটিজমটা বলতে গেলে প্রথম এই একদম প্রাথমিক অবস্থা থেকে সবটাই আমাদের জানতে হবে, না জেনে কিছুই বলা যাবে না। প্রথম হচ্ছে এই শব্দটা এলো কোথা থেকে। এটা একটা গ্রিক শব্দ অটোস, যার অর্থ অহং। এই শব্দটা থেকে এসছে, এবং একজন আপনার সুইস মনোবিজ্ঞানী যার নাম হচ্ছে অর্গেন ব্লোলার, তিনি মানে স্কিজোফ্রেনিয়ার উপসর্গ বোঝাতে এই শব্দটাকে ব্যবহার করেছিলেন 1911 সালে প্রথম। তারপরে 1940-এর দশকে ব্রিটেনের কিছু গবেষক মানসিক সমস্যা এবং সামাজিক সমস্যা এইগুলো বোঝানোর জন্য এই শব্দটাকে মানে সাধারণভাবে বাজারে আনলেন কথাটা। আমাদের দেশে 1940-এর মানে সময়ই দার্জিলিং এ প্রথম অটিজম রোগী ধরা পড়েছিল। একজন ভিয়েনা চাইল্ড স্পেশালিস্ট এই রোনাল্ড, উনি এই অটিজম মানে আমাদের দেশে প্রথম অটিজম বাচ্চাকে শনাক্ত করেন। এইটা হলো একদম মানে প্রথম কথা। তারপরে যেটা হচ্ছে যে অটিজমটা আসলে কি, অটিজমটা এক কথা একটা লাইনে বলতে গেলে মস্তিষ্কের আমাদের ব্রেনের বিকাশজনিত সমস্যা। একদম এক লাইনে বলতে গেলে এটা হচ্ছে মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। কিছু কারণ এটার মধ্যে মানে থাকে, সেই কারণগুলো যদি আমরা মানে খুঁজতে যাই সেটা অনেক কিছুই ধরা পড়ে। প্রথমত যেটা বলা হচ্ছে যে এটা একটা ক্রোমোজোমাল ডিসঅর্ডার। হ্যাঁ, এটা ক্রোমোজোমের মানে জেনেটিক, এটা একটা ভাবা হচ্ছে, যদিও কোনো রিসার্চ কোনো কিছুই এখনো প্রুফ নয়, মানে 100% কেউ এখনো বলতে পারছে না এটা, কারণ সবটাই গবেষণার পর্যায়ে রয়েছে এবং সবটাই ভাবনার মধ্যে রয়েছে। এটার জন্য ওটা বিভিন্ন রিসার্চ এখনো, এটা হচ্ছে মানে ক্রোমোজোমের হ্রাস বৃদ্ধি। আমার বাচ্চার প্রসঙ্গ অবশ্যই আজকে আমার কথার মানে ইয়ের মধ্যে আসবে। সেটা হচ্ছে যে আমার বাচ্চার যে আমি জেনেটিক কাউন্সিলিং করছিলাম সেটা ছিল ট্রান্সলোকেশন, ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন। 2-এর জায়গায় 5 চলে ছিল, 5-এর জায়গায় 2 গেছে। এই যে সমস্যাটা এগুলো আছে। তারপরে মায়ের তো কিছু সমস্যা যদি থাকে, মানে যখন মা কনসিভ করলো দ্যাট 0 ডে, এই দিনটা থেকে বাচ্চার জায়গা থেকে যদি সমস্যাগুলো ধরা হচ্ছে, যে বা মা যদি কোনো কারণে প্রেগনেন্ট অবস্থায় অসুস্থ হয়ে পড়ে, কিংবা মায়ের যদি ঠিকঠাক ভ্যাকসিন গুলো না পড়ে, মা যদি কোনোভাবে আঘাত পায় যেটাতে বাচ্চার
ব্রেনে গিয়ে সেটাকে আঘাত করে। জন্মের সময় যদি বাচ্চার ব্রেনে কোনো আঘাত পায়, তার জন্য যদি ইন্টারনাল যে সেল গুলো রয়েছে সেগুলো যদি ড্যামেজ হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অটিজম হওয়ার মানে প্রবল সম্ভাবনা। এইগুলো ভাবা হচ্ছে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমরা বাচ্চাকে জন্মের পরে কিন্তু এই অটিজম বাচ্চাদের বোঝার কিন্তু কোনো উপায় নেই। তাদের দেখতে কিন্তু যেমন আমরা ডাউন সিনড্রোম বাচ্চাদের দেখি, তাদের একটা নির্দিষ্ট ফিচার্স কিছু রয়েছে, তাদের দেখতে অনেকটা মঙ্গোলিয়ান, তাদের চুলগুলো সিল্কায়, আইব্রোজ ভেরি মানে সুন্দর থাকে একদম। এই যে ব্যাপারগুলো যেমন আছে, কিছু ফিজিক্যালি ডিসেবলদের বুঝতে পারি আমরা, ব্লাইন্ডদের বুঝতে পারি, হিয়ারিংদের বুঝতে পারি, এমআরদের ক্ষেত্রেও বোঝা যায় অনেক কিছু। কিন্তু অটিজমদের না অ্যাজ সাচ প্রথমেই কিছু বোঝা যায় না। 18 মান্থস টু 36 মান্থসের আগে ওদের মানে আইডেন্টিফাই করা যায় না, হ্যাঁ হি অর শি ইজ আ অটিস্টিক চাইল্ড। এই সমস্যাটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। মেইন যে ওদের সমস্যাটা থেকে আমরা ধরতে পারি দ্যাট ইজ হচ্ছে কমিউনিকেশন। এই কমিউনিকেশনটা থেকেই আমাদের কিন্তু প্রথম সন্দেহটা হয় যে কিভাবে কেন কথাটা বলছে না। যে যে নির্দিষ্ট আমাদের বাচ্চার যে মাইলস্টোন গুলো রয়েছে, আর অ্যাজ সাচ কিন্তু বসা, দাঁড়ানো, এগুলো খুব একটা কিন্তু দেরি হয় না, হলেও সেটা মানে আমরা ইগনোর করতে থাকি অ্যাজ এ পেরেন্ট। বুঝি যে হ্যাঁ ওর একটু দেরিতে হচ্ছে, আমরা সেই মতো কিন্তু আমরা অতটা প্রাধান্য দিই না। কিন্তু যখন বাচ্চাটি 1 বছর, 1.5 বছর, 2 বছরও হয়ে গেল, আদো আদো কথাটাও আমরা পাচ্ছি না, তখন গিয়ে কিন্তু বাবা মা উতলা হয়ে পড়ে। সেক্ষেত্রে তখন আমাদের অগত্যা ডাক্তার, আমার নিজস্ব ডাক্তার, বাচ্চা চাইল্ড স্পেশালিস্টের কাছে আমরা যাই। এক্ষেত্রে আমি একটা বলবো চিকিৎসা বিদ্যার কথা। চিকিৎসা বিদ্যায় কিন্তু প্রাথমিকভাবে এই ডিসেবিলিটি থেকেও বড় কথা যে অটিজম নিয়ে না চিকিৎসা বিদ্যায় সেরম ভাবে কিছু প্রাইমারি কিছু কনসেপ্ট কিন্তু নেই, যার জন্য চিকিৎসকরাও কিন্তু কনফিউজড হয়ে যায়। তারা বলে আমার বাচ্চার ক্ষেত্রে যেটা হয়েছিল ডিলেড বাচ্চা হবে, সবই হবে কিন্তু একটু দেরি হবে, যার জন্য আমরা কিন্তু আশা ভরসায় ছিলাম যে অনেকে দেরি হচ্ছে। মানে আত্মীয় স্বজন পরিজনরা বলে হ্যাঁ অনেকেই এরকম হয়, আমার বাড়িতে ওই আছে। তারপরে কিছু মানে ভুল ধারণা আমাদের মধ্যে থাকে, বিশেষ করে আমরা যারা জানি না এই ব্যাপারটা, তারা তো মানে আশা ভরসাতেই থাকে হ্যাঁ হবে, হ্যাঁ হবে, ওর একটু দেরি হচ্ছে। আলটিমেট গিয়ে যেটা হয় অন্য বাচ্চাদের সাথে মেশানোর কথা বলা হয় যে ছোট বাচ্চা পাচ্ছে না, বাড়িতে যদি কোনো বাচ্চা না থাকে ওকে একটা স্কুলে দিয়ে দাও। স্কুলে দেবার পরেই কিন্তু আমি বলবো এই ক্ষেত্রে স্কুলের টিচাররা কিন্তু অনেক বেশি জানে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। স্কুলের টিচার যারা যারা তারা কিন্তু বুঝতে পারে, তারা অনেক বাচ্চা ঘাটে, দিনের অনেকটা সময় অনেকটা ঘন্টা তারা বাচ্চা ঘাটে। কোনো বাচ্চার কোনো কিছু একটা তফাৎ চোখে পড়লে কিন্তু তারাই গার্জিয়ানকে অ্যাওয়ার করে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাকে স্কুলের প্রিন্সিপাল মানে যিনি হেড বিগ আন্টি যে আমরা বলতাম, তিনি কিন্তু ডেকে বলেছিলেন যে ও কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, এক জায়গায় বসে না, জিনিসপত্র বই খাতা ছিঁড়ে ফেলছে, কোনো কিছুতে অ্যাটেনশন কথা যেহেতু বেশি মানে ফোকাসড, মানে ওই দিকটাকেই খুঁজে বার করার চেষ্টা করি কে কথা বলা তখনই চলে আসি স্পিচ থেরাপিস্টের কাছে। সেই জন্য স্পেশাল স্কুলে যাওয়া শুরু হয়, এইটা হচ্ছে কথা। এবার দিকে থাকে মূলত 3 দিকে হয়। আমি প্রথম বললাম হচ্ছে যে কমিউনিকেশন, কথা ঠিক মতো
ওরা বলতে পারে না, মানে পারে না, সেই বাচ্চাটি যদি সাধারণ হয়, যদি ডেফ অ্যান্ড ডাম হতো সাধারণভাবে, সে কিন্তু আকারে ইঙ্গিতে বোঝাতে পারতো, কিংবা কোনো আবেগটা, সে আবেগটাও বোঝাতে পারতো। কিন্তু এদের ক্ষেত্রে সেটুকুও থাকে না, কোনো আবেগ ওরা প্রকাশ করতে পারে না, কোনো মানে সাইন দিয়েও বোঝাতে পারে না, ইশারাতেও বোঝাতে পারে না, কোনো কথা বলা তো থাকেই না। ধীরে ধীরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অটিজমের মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে কথা বলাটা একদমই প্রায় পাওয়া যায় না। দেন হচ্ছে সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশনটা মিনস হচ্ছে কি, সমাজের ঠিক মতো যে সমবয়সী বন্ধুদের সঙ্গে মেশা বা পরিবারের লোকেদের সঙ্গে মেলামেশা করা, সেই জায়গাগুলো কিন্তু একদম মানে থাকে না। আর থার্ডলি হচ্ছে রিলেট করা। রিলেশন রিলেটটা একদম করতে পারে না। যেমন হচ্ছে দিদি আসলে মা বলছে, কোনো মহিলা মানেই মা, বাবা যদি বলে, দাদুকেও বাবা, কোনো ডাক শব্দ যদি সে বলতে পারে, সেইগুলো তার কাছে কোনো কার কাছে কোন সম্পর্কটা নিয়ে থাকবে সেই জিনিসটা তারা বুঝতে পারে না, মানে রিলেশনটা কোনোভাবে রিলেট করতে পারে না। কখনো বাবাকেও মা ডাকছে, হয়তো মা শব্দটা বলতে ওর বেশি স্বাচ্ছন্দ্য, ও অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, মা শব্দটাই বেশি বলে, সবাইকে বলছে, বাড়িতে কাজের লোক থাকে তাকেও মা বলছে। সেখানে এই জায়গাগুলো কিন্তু মূল সমস্যা। এবার আসি অন্যান্য আরো কিছু সমস্যার ক্ষেত্রে, যেমন হচ্ছে যে বাচ্চা যদি একই নিয়মে চলাটা পছন্দ করে, একই নিয়মে চলা মানে এরা একটা নির্দিষ্ট রুটিন ফলো করতে চায়, সেই রুটিনের বাইরে এদের নিয়ে যাওয়া খুব মুশকিল। যদি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে না অ্যাগ্রেসিভ হয়ে যায়, মানে একটা নির্দিষ্ট মানে ভাবে ওরা চলাটা পছন্দ করে, একই ধরনের শব্দ বা আচরণ বারবার করতে থাকে। যদি পারে শব্দ বার করতে বা আচরণ যদি করতে পারে, সাপোজ যেমন মাথা দোলাচ্ছি তো দুলিয়েই যাচ্ছে, কোনো ইয়ে নেই ওদের, মানে সমস্যা তো নেই, মানে অনেক সময় ধরে, আমরা অতটা টাইম করতে পারবো না, কিন্তু ওরা করেই যায়। তারপরে হচ্ছে মোটামুটি যেগুলো বলা উচিত সেগুলো বলতে পারে না, আবেগটা প্রকাশ করতে পারে না, এই জন্য। আর একটা যেটা সমস্যা থাকে সেটা হচ্ছে একা থাকতে ভীষণ পছন্দ করে, মানে যেহেতু অটিজম কথাটার অর্থই হচ্ছে আত্মমগ্ন, ওরা একা থাকতে ভীষণ পছন্দ করে। মানে কেউ যদি বাচ্চাকে, আমি প্রসঙ্গে পরে আসছি, বাচ্চাকে একা রাখাটা একদমই উচিত না, কিন্তু বাবা মার কিছু মানে বাধ্যবাধকতা থাকে, কি বাড়িতেও কিছু লোকজনের কম থাকে, সেক্ষেত্রে হয়ে যায়, কিন্তু ওটাই না ওরা বেশি পছন্দ করে যে একা থাকবো, সেক্ষেত্রে বাবা মাকেও অনেক সময় অ্যালাউ করে না। একটা নির্দিষ্ট গন্ধ, শব্দ, কোনো কিছুর মধ্যে না হয় বেশি নয় কম সংবেদনশীল হয়ে পড়ে এরা। কোন একটা নির্দিষ্ট গন্ধ নাকে শুকছে তো শুকছে, সেটাই ভালো লাগছে, ওটা সরিয়ে নিয়ে সাপোজ আমি, আমার বাচ্চাটি একটা পারফিউমের গন্ধ, পাউডারের গন্ধ পছন্দ করে, আমি বললাম আজকে তোমাকে পাউডার লাগাতে হবে না, সাপোজ তুমি পারফিউমটা লাগাও, লাগালোই না, পাউডারটাই তার চাই। পারফিউমের গন্ধ যতই ভালো থাকুক তবু সেই গন্ধটা সে পছন্দ করছে না, তার ওই পাউডারটাই চাই। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিস যেটা ওদের সমস্যা, যেটা থেকেই ওদের সমস্যাগুলো আরো বাড়ে, সেটা হচ্ছে ঠিকমতো ঘুম না হওয়া। এদের ঘুমের এত সমস্যা থাকে যে তার জন্য কি হয় যে এরা হচ্ছে যে মনোযোগ, তারপরে কাজের যে আগ্রহ, সে আগ্রহটা ওরা হারিয়ে ফেলে এবং মেজাজটা একটু খিটখিটে হয়ে থাকে। এইসব কারণে ওদের আর এই ধরনের সমস্যাগুলো কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাই। এবার যদি চিকিৎসার কথা আমি বলি, আমি কিন্তু বলবো অটিজমের কোনো চিকিৎসা কিন্তু নেই।
অটিজমের চিকিৎসা বলে আজ পর্যন্ত কোনো, কারণ এটাকে আমি আমার আজকে যে মানে টাইটেলটা ছিল রোগের পরে একটা জিজ্ঞাসা চিহ্ন, মানে ডিজিজ কি, এটা অ্যাকচুয়ালি কোনো রোগই না, দিস ইজ আ কন্ডিশন, এটা একটা অবস্থা। এইটাকে কিন্তু আমাদের ভেবে নিতে হবে, যেই অবস্থাটার আমরা শুধুমাত্র একটু পরিবর্তন করতে পারি, সেই অবস্থাটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো না, মানে কি আমি পুরোটা সারিয়ে দিতে পারবো না, ওর কাছ থেকে একটু উন্নত করে দিতে পারি আদার্স কিছু সাপোর্ট দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, কিছু ক্ষেত্রে কিছু প্রযুক্তি ব্যবহার করে, স্পেশাল ট্রেনিং, স্পেশাল কিছু ম্যানেজমেন্ট, এই ধরনের কিছু দিয়ে আমরা শুধু কিছুটা বলে না পলিশ করা, সেই জায়গাটা আমরা করতে পারি। এর বাইরে কিন্তু কিছু হয় না এখনো পর্যন্ত। রিসার্চ চলছে, যেহেতু কারণটা, আমি যেটা মনে করি কারণটা যেহেতু এখনো আবিষ্কার হয়নি, তাহলে নিরাময়টা কি করে আবিষ্কার হবে, কি কারণে হচ্ছে সেটাই তো আমরা এখনো ঠিকঠাক সঠিকভাবে জানতে পারিনি, তাহলে আমাদের চিকিৎসাটা পাবো কোথা থেকে? শুধুমাত্র চিকিৎসা হয় অটিজমের ক্ষেত্রে, শুধু অটিজম যদি থাকে সেই বাচ্চার কিন্তু অনেক উন্নতি করা যায়, কিন্তু যখন অ্যাসোসিয়েট কিছু প্রবলেম থাকে, যেমন আমার বাচ্চার ক্ষেত্রে আমি বলছি, আমার বাচ্চা সিভিয়ার টু প্রোফাউন্ড লেভেলের মেন্টাল রিটার্ডেশন আছে, সেই ক্ষেত্রে মানে যতই আমি ওকে ট্রেনিং দিই, সেই ট্রেনিংটা কিন্তু আলটিমেটলি মানে ও নিতে পারে না, মানে অলওয়েজ ওর একটা সুপারভিশন লাগে, অলওয়েজ একটা ভার্বাল প্রম্পট লাগে, অলওয়েজ একটা ফিজিক্যাল প্রম্পট লাগে, সমস্ত কিছুই কিন্তু ওর লাগতেই থাকে, এটা একটা মানে লাইফ লং এটা চলতেই থাকবে। সেই জন্য যে বাচ্চাদের মানে অ্যাসোসিয়েট কিছু লক্ষণ দেখা যায় মেন্টাল রিটার্ডেশনে, সেক্ষেত্রে যেমন মানে কি বলবো হাইপার টেনশন, মানে অ্যান্টি ডিপ্রেশনের জন্য কিছু মেডিসিন ব্যবহার করা হয়, অ্যান্টি কনভালশন হিসেবে কিছু মেডিসিন দেওয়া যেতে পারে, তারপরে কিছু অ্যাংজাইটি রিলিফের জন্য বাচ্চাদের, এই সেগুলো হয় কি রিগার্ডিং রিটার্ডেশনের জন্য হয়, বাচ্চা খুব হাইপার হয়ে গেল, হাইপার অ্যাক্টিভ, তখন তাকে আমাকে কিছু মেডিসিন দিতে হবে সেইগুলোকে একটুখানি কমানোর জন্য। আদারওয়াইজ কিন্তু এগুলো অটিজমের ওষুধ কিন্তু নয়, অটিজমের কোনো ওষুধই এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। এবার আমি সেই ক্ষেত্রে তাহলে চিকিৎসার ব্যাপারটা আমার এদের ক্ষেত্রে কোনো কিছুই নেই, সেক্ষেত্রে আমাকে দিতে হবে কি একমাত্র ট্রেনিং, ম্যানেজমেন্ট, এইগুলো। প্রথমে যেটা করতে হবে শিক্ষাদান। কি শিক্ষাদান? ফার্স্ট শিক্ষাদান করতে হবে যে বাচ্চাটির একদম ক্লোজ, মানে যে বাচ্চাকে টেক কেয়ার করে, যে কেয়ার গিভার হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, বাড়িতে দিদি দাদা, তাকে কিন্তু আগে শিখতে হবে, তাকে শিক্ষাদান করতে হবে। আদারওয়াইজ কিন্তু বাচ্চাটার কিন্তু সেই ধরনের কোনো ইমপ্রুভমেন্ট, আমরা ডাইরেক্ট বাচ্চাকে নিয়ে একটা স্কুলে ফেলে দিলাম, স্কুলে সে গেল 2 ঘন্টা, বাচ্চা যদি বেশি সিভিয়ার আর এই ধরনের বাচ্চাকে স্কুলে যে প্রচুর সময় ধরে রাখে তা কিন্তু নয়। যে বাচ্চা যতটা নিতে পারবে তার স্কুলেও কিন্তু সেই মতো বাচ্চাগুলোকে রাখা হয়, এটা সব জায়গায় হয়। যে বাচ্চা প্রচন্ড হাইপার অ্যাক্টিভ, বসে না, তাকে আমরা ওদের 1:1 কাজ করতে হয়, কত দিনের 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ম্যাক্সিমাম, তার বেশি তো সে থাকবে না। তাকে দিতে আমাদের আপত্তি নেই, কিন্তু সে তো থাকবে না, সে তারপরেই উঠে পালাতে চাইবে, তার তখন অতটা সময় সে নিতে পারবে না। এবার সেক্ষেত্রে কি হবে, তার মানে কি সে বাড়িতে অনেকটা সময় থাকছে, এবার বাড়িতে সে যার কাছে থাকবে তাকে কিন্তু ট্রেনিংটা জানতে হবে, সেই ম্যানেজমেন্ট গুলো তাকে শিখতে হবে। তাহলে সে যদি শেখে, দিনের বেশিটা সময় যখন তার কাছে থাকছে, সে কিন্তু বাচ্চাটিকে প্রপার গাইড করতে পারবে। এবং ন্যাচারালি এদের ম্যানেজমেন্টের জন্য কিছু থেরাপি দিতেই হয়। প্রথমেই যেটা বলছি স্পিচ বা ল্যাঙ্গুয়েজ থেরাপি, সেগুলো যে সবসময় যে তাকে ভার্বালি তাকে বলতে হবে কথা বলো কথা বলো, নট দ্যাট, তাকে কিছু সাইন আমরা শেখাবো, তাকে কিছু আমরা ইশারা শেখাবো, সে সেই দিয়ে কিন্তু মনের ভাবটা প্রকাশ করবে। বাচ্চা অটিস্টিক কথা বলছে না মানে যতদিনে সে কথা বলবে তাকে তবে গিয়ে আমি শেখাবো, নট দ্যাট, আমাকে তাকে কিছু সাইন শিখিয়ে দেব, তাকে আমি কিছু
জেস্টার শেখাবো, তাকে নানা রকম সাইন শেখাবো, শিখিয়ে আমি তাকে তৈরি করব। এবার আছে কিছু হচ্ছে অকুপেশনাল থেরাপি, এটার জন্য ওর মানে হাইপার অ্যাক্টিভিটি মানে ভীষণ কমতে পারে, এটাতে আই হ্যান্ড কোঅর্ডিনেশন, তারপরে রেস্টলেসনেসটা, এগুলো কিন্তু ভীষণ মানে কমবে। এবার যদি থাকে হচ্ছে মানে এবার কিছু অ্যাটেনশনও কিন্তু গ্রো করে, যদি অকুপেশনাল থেরাপি গুলো আমাকে তাকে দিয়ে করাই, আই হ্যান্ড কোঅর্ডিনেশন, অ্যাটেনশন, নানা রকম জিনিস কিন্তু তার এইগুলো তৈরি হতে থাকে। এছাড়া কিছু শারীরিক সমস্যা এদের থাকে, মানে ব্যালেন্সিং কিছু একটা প্রবলেম থাকেই, সেগুলো আমাকে তাকে ফিজিওথেরাপি দিতেই হবে। ফিজিওথেরাপির জন্য হয়তো অনেকের হয় যেমন ফ্ল্যাট ফুট হয়, আমার বাচ্চারই আছে ফ্ল্যাট ফুট, তার জন্য আমাকে কিছু সাপোর্টিভ জিনিসটাকে বিষয় একটু এই ধরনের জিনিসটাকে প্রোভাইড করতে কিন্তু হবে। প্লাস কিছু ফিজিওথেরাপি লাগবে তার এক্সারসাইজের জন্য, পায়ের প্রবলেম থাকবে, হাতের প্রবলেম থাকবে, যদি এই যে টাইফয়েড গ্রেপস যেগুলো, এইগুলোর জন্য কিছু জিনিস মানে ধরার জন্য যে সমস্যাগুলো থাকে, এগুলো কিন্তু জন্য ওকে ফিজিওথেরাপি দিতে হবে। এটা গেল একটা দিক। আর দেন হচ্ছে আর একটা হচ্ছে যে যদি সেন্সরি কিছু প্রবলেম থাকে, মানে সেন্সরি স্টিমুলেশন তাকে দিতেই হবে। এই ধরনের, এটা কিন্তু এক ধরনের থেরাপি। তার যে সমস্যাটা হয় সেন্সরি, সেই জায়গাগুলো তাকে কিন্তু একটা স্টিমুলেশন দিতেই হবে। দেন হচ্ছে প্লে থেরাপি। প্লে থেরাপিতে এটা কিন্তু খুব ভালো কাজ করে। প্লে থেরাপি সাধারণত আমরা যেটা করে থাকি 3 থেকে 11 বছর বয়স, কিন্তু যেহেতু মেন্টাল মানে এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে মেন্টাল এজটা অনেকটাই কম থাকে, সেই জন্য কিন্তু আমরা বড় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রে নিয়ে থাকি, নিয়ে তাদের প্লে থেরাপিটা আমরা দিই। এবার থেরাপিতে যেটা হচ্ছে বাচ্চার তার কিছুগুলো প্রসেস আছে, এটা একটা বিশাল ব্যাপার, আমার এই সব সময় আমি বলে উঠতে হয়তো পারবো না, শুধু আমি একটা আভাস মাত্র দিতে পারি যে প্লে থেরাপিটা আমরা ইন্ডিভিজুয়ালি করে থাকি বাচ্চার ডিমান্ড অনুযায়ী, বাচ্চা কি চাইছে সেই প্রায়োরিটিটা দিই। বাচ্চা যদি মানে গ্রুপেও দিয়ে থাকি, এবার বাচ্চা যদি গ্রুপ কোনোভাবেই নিতে পারছে না, সেক্ষেত্রে তাকে আমাকে ইন্ডিভিজুয়ালি দিতেই হবে। এবং বাচ্চা যদি এমনও হয় যে বাড়ির কাউকে একজনকে রাখতে না গেলে কেউ প্লেরুমে ঢুকতেই পারছে না, বাড়ির একজন মেম্বার যে ওর খুব কাছে, যে ওর খুব পছন্দের, তাকে আমরা অ্যালাউ করি, কিন্তু সে কোনো হেল্প করবে না, সে তার প্রেজেন্সটা ওকে মানে ওই থেরাপিটা নিতে সাহায্য করবে। এইভাবে আমরা কাজ করি। বিভিন্ন রকম খেলার আইটেম থাকে, ওর মানে পছন্দ মতো খেলা চুজ করে, সবটাই ওর উপরে ছেড়ে দেওয়া হয়, ওকে দেওয়া হয় ও কিভাবে খেলাটা খেলছে, এবং তার থেকে একটা অ্যাসেসমেন্ট করে থাকি আমরা, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট। সেই অ্যাসেসমেন্টটা মানে হয় না যে বাচ্চা হয়তো বাড়িতে খুব নেগলেক্টেড হচ্ছে, ও কটা পুতুলকে দিয়ে সাজিয়ে খেললো, খেলে দেখালো, সেই নেগলিজেন্সেই ও প্রকাশ করলো খেলার মাধ্যমে, সেইগুলো কিন্তু আমরা বুঝে যাই বাচ্চা কিভাবে হচ্ছে। বাচ্চা যদি অ্যাবিউজ হয় কোনো কারণে, সেই অ্যাবিউজনেসটাও কিন্তু ওই বাচ্চা খেলার মাধ্যমে মানে ফুটিয়ে তুলতে পারে, মানে ও সেই জিনিসটা করতে থাকে। এই নানা রকম টেকনিক আছে, সেই জন্য এটা খুবই মানে কি বলবো এফেক্টিভ সর্ব বাচ্চা, সেটা জেনারেল বাচ্চা হোক, চাইল্ড হোক বা চাইল্ড হোক, তাদের ক্ষেত্রে অটিজম হোক, বা সবার ক্ষেত্রে কিন্তু ইটস ভেরি অ্যাপ্লিকেবল। অনেক সাইকোলজি আমরা এটা দিয়ে বুঝতে পারি, এটা একটা ব্যাপার। এছাড়া যেটা হচ্ছে যে আরো কিছু এর ফলে যেটা হয় মেন্টাল ডেভেলপমেন্ট হয় খেলার মাধ্যমে। খেলা তো ভীষণই ভালো, শরীরের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। কিছু ইনডোর গেমই খেলা হয়, তাহলেও যদি গ্রুপে খেলে একটু বল খেলা, একটু দৌড়াদৌড়ি, তারপরে মিশতে পারা, এই জায়গাগুলো কিন্তু এর মধ্যে তৈরি হয়। এবং সব মানে যতগুলো আমরা প্রশিক্ষণ
রেসপন্স দিই থেরাপির মাধ্যমে বা ম্যানেজমেন্টের মাধ্যমে, সবটার উদ্দেশ্য কিন্তু বাচ্চাটিকে মেইন স্ট্রিমে ফিরিয়ে আনা। ঠিক আছে, মানে আমাদের দেশে কিন্তু আইন আছে বাচ্চাকে তুলে নেবার, কিন্তু আসলে কিন্তু চিত্রটা কিন্তু তা নয়। সরকারি স্কুল বলবে পরিকাঠামো নেই, বেসরকারি স্কুল বললে আমাদের হাতে সময় নেই এই বাচ্চাকে সময় দেবার। আলটিমেটলি এরা কিন্তু ম্যাক্সিমামই আসে স্পেশাল স্কুলে। স্পেশাল স্কুলে পরিকাঠামো গুলো কিন্তু মোটামুটি ঠিক থাকে, তাদের কাজই হচ্ছে এই ধরনের বাচ্চাকে নিয়ে কাজ করা, সেই মতো ইকুইপমেন্ট, সেই মতো সমস্ত কিছু রাখা হয় বাচ্চাকে এই কাজে, মানে এইভাবে ট্রেনিংটা দেয়া, এইভাবে তাদের ব্যবস্থা করা, থেরাপি দেয়া, ইচ অ্যান্ড এভরিথিং এই স্কুলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়। আমি অন্য স্কুলের কোনো খারাপ কিছু বলছি না, কিন্তু তবু আমি যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি যেটুকু আমি নিজে ফিল করেছি আমি সেইটুকু বললাম। এর থেকে ভালো অভিজ্ঞতা অনেকেরই থাকতে পারে। কারণ এখন যেটা হচ্ছে সচেতনতা অনেক বেড়েছে, কিন্তু এখন যেটা আগে যেটা হতো যে মানুষ লুকিয়ে রাখতো, এখন মানে আমাদের মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন রকম যে মিডিয়া, সেগুলোর মাধ্যমে কিন্তু প্রচার কিন্তু হয়েই যাচ্ছে এই ধরনের বাচ্চাদের কথা। বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন প্রোগ্রামস যে আমরা অর্গানাইজ করে থাকি, সেই সবের মাধ্যমে এই যে ডে গুলো, আগে ডিসেবিলিটি ডেটা যে আজকে আছে, আমরা 2 এপ্রিল আমরা বিশ্ব অটিজম দিবস হিসেবে পালন করি 2008 সাল থেকে, যেটা জাতিসংঘ চালু করেছে। সেইখানে এবারে যেমন থিমটা ছিল হচ্ছে ট্রানজিশন টু অ্যাডাল্টহুড, মানে কি প্রাপ্তবয়স্কে রূপান্তর করা। জিনিসগুলো খুবই ভালো, এখন অনেক হচ্ছে এইগুলো। মানে একটা বাচ্চাকে ট্রেনিং দেব, তাকে প্রথমত স্কুলে আনবো, ট্রেনিং দেবো, তাকে তৈরি করব, করে তাকে কর্মোপযোগী করে তুলে তাকে সোসাইটিতে আমরা তাকে প্রেজেন্ট করব। দ্যাট ইজ হচ্ছে মানে ট্রানজিশন টু অ্যাডাল্টহুড। তখন বাচ্চাটি মানে প্রাপ্ত বয়স্ক হলো, শুধুমাত্র বয়সটা বেড়ে যাচ্ছে, বাড়িতে থাকছে, কিছু মানে তার কোনো আদার্স জগৎ নেই, এইটা কিন্তু না। এটা কিন্তু আমাদের কারুরই কাম্য নয়। বাচ্চাটিকে আমাকে ঠিকঠাক ভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এইটা গেল একটা দিক, মানে ম্যানেজমেন্টের কথা। এবার এই অটিজম বাচ্চাদের খাবার দাবারেরও না কিছু রেস্ট্রিকশন থাকা উচিত, কিন্তু আমি অ্যাজ এ মাদার আমি বলবো সেটা সর্বক্ষেত্রে কিন্তু সম্ভব না। সাধারণ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে কিন্তু এগুলো কখনোই সম্ভব না। যেমন বলছে এরা কোন রকম দুধ বা দুধ জাতীয় ডেয়ারি প্রোডাক্ট খাবেই না, কোনো মানে গ্লুটেন আছে যাতে, মানে আটা ময়দা এইগুলো খাবেই না। মানে থাকলো তাহলে রাইসটা খেতে বলছে, কিন্তু এই তো এরা যেহেতু একটু লেজি টাইপের হয়, তার মানে কি একটা ফ্যাটের টেন্ডেন্সি কিন্তু এটা এদের হয়। সেক্ষেত্রে আমি সারাটা দিন যদি বাচ্চাকে ভাতের ওপরেই রেখে দিই, পরিশ্রমটা অবশ্যই তাদের করাতে হবে। পরিশ্রম না করলে যেটা হবে না, যার জন্য ঘুমটাও, এই কারণেই কিন্তু তাদের ঘুমেরও ব্যাঘাতটা হয়। ঘুমটা তাদের হয় না এই কারণে, কারণ তারা শারীরিক পরিশ্রম করতে চায় না, একটু অলস টাইপের হয় অটিজম বাচ্চারা। ঠিক আছে, এবার আমি যেটা বলবো হচ্ছে যে কিছু বিখ্যাত ব্যক্তিও আছে অটিস্টিক, আচ্ছা ঠিক আছে সেটা আমি পরে বলছি। আগে আমি ভারতে একটু অটিজমের ব্যাপারে একটু, আমাদের দেশে ভারতবর্ষ অটিজমের ব্যাপারটা একটু বলি। অ্যাকচুয়ালি আমাদের দেশে না সেইভাবে কোনো গবেষণাটাও সেইভাবে হচ্ছে না, সেই কারণেই মানে সেই মানে যার জন্যে আমাদের ঠিক মতো অটিজমটা কতটা, সংখ্যা কত, সেইগুলো কিন্তু জানার এখনো পর্যন্ত সেরকম কোনো উপায় আমরা পেয়ে উঠিনি। সেটা হচ্ছে যে আমাদের দেশটা যেহেতু বিভিন্ন সামাজিক বৈচিত্র্য আছে, সামাজিক সংস্কৃতি আছে, যার জন্য এইগুলো কিন্তু আমাদের গবেষণাকে আরো জটিল করে তুলছে। এগুলো হচ্ছে মানে অটিজমের যে ডেফিনেশন, যে মানে অবজার্ভ করার যে মেথড, যেগুলো কিভাবে যেগুলোকে মানে ম্যানেজ করতে পারবো,
সেইগুলো কিন্তু মানে এই সংস্কৃতি অবস্থানের উপরে অনেক কিন্তু নির্ভর করে। সাপোজ বলছি আমরা বাঙালির ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা বাংলাটাকেই প্রেফার করব, তো সেজন্য কিন্তু বেশিরভাগ যে টুলস গুলো, যেগুলো এসডিটি স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক যেগুলো টুলস যেগুলো, সেগুলো কিন্তু সবই হচ্ছে ইংলিশে। এবং আমাদের দেশে কজন ইংলিশ বুঝতে পারে বা বলতে পারে? একটা সময় তো এই ব্যাপারটা, ইংলিশটা তো আমাদের মানে সবার ক্ষেত্রে এটা পক্ষে সম্ভব ছিল না জানা বোঝা। তার মানে কি আমাকে অনুবাদ করতে হবে। এবার অনুবাদ করতে হবে যেহেতু আমাদের দেশ বিভিন্ন ভাষা, বিভিন্ন তার মধ্যে, এবং সেই ক্ষেত্রে অনুবাদটাও একটা মানে বিভিন্ন ভাষায় করতে হবে। আপাতত আমাদের দেশে কিছু টুলস আছে, 3টি প্রধান টুলস, যেগুলো বাংলা ও হিন্দিতে করা হয়েছে। এবার হিন্দিটা পৃথিবীর 1/5 লোক কিন্তু বুঝতে পারে, সেই জন্য ইদানিং সমস্যাটা একটু কমেছে। এবার যেটা হচ্ছে যে এবার ইংলিশে যেমন কি আমরা তুই তুমি সব ব্যাপারগুলোতেই আপনি লাগাই, কিন্তু আমাদের ক্ষেত্রে তুই, তুমি, আপনি এগুলো আমরা ব্যবহার করি। এবং অটিস্টিক বাচ্চাদের এই সর্বনামগুলো, এই প্রোনাউনগুলো ব্যবহারের ক্ষেত্রে খুবই সমস্যা হয়ে যায়। ও যদি আমরা ওকে বলি তুই করে, ও কিন্তু তুই বলবে। সে মাকেও তুই বলবে, বন্ধুকেও তুই বলবে, বাবাকেও তুই বলবে, ঠাকুমাকেও তুই বলবে। সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায়। মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা বলে থাকি প্যারট স্পিচ, ও যা শুনবে তাই বলবে। বিশেষ করে মানে এই তফাৎটা ওদের পড়ানো কিন্তু খুবই মুশকিল। এবং সেটা তার এফেক্টটা এবার মানে ইয়েতে গিয়েও পড়ছে। তাকে যখন আমি ডায়াগনোসিস করছি, আমি যদি বাচ্চাটাকে বলি এটা কে বলো, ও উল্টে বলবে এটা কে বলো। মানে ঠিকঠাক ভাবে আইডেন্টিফাই, এগুলোর জন্য মানে মানে আমি বলবো অনুবাদটাও ঠিক হওয়া দরকার এই টুলস গুলো। মানে ওকে জানার জন্য ভাষার উপরে জোরটা দিতে হবে। এবার যে অটিজমটা এই ডায়াগনোসিস হবার পরে আমাদের দেশের চিত্র কেমন, সেটা যতক্ষণ আর জানতে পারছি ততক্ষণ সরকার এদের জন্য বাজেটও বরাদ্দ করতে পারছে না। যে কিরম সংখ্যা, ব্রিটেনে যেমন কি প্রতি বছর অটিজম শিশুদের জন্য 2.7 বিলিয়ন পাউন্ড কিন্তু মানে খরচা করা হয়। আমেরিকায় সেটা লাইফ টাইমের ক্ষেত্রে $3.2 মিলিয়ন। এবং ইউরোপে মানে যেটা ইন্স্যুরেন্স আছে, হেলথ ইন্স্যুরেন্স, এইগুলো মানে বাৎসরিক খরচা হচ্ছে 27.261 ইউরো। মানে ওরা একটা কিন্তু মোটামুটি ওদের জানা আছে যে ওদের কিরকম বাচ্চা। যেমন কি ব্রিটেনে হচ্ছে কিন্তু সবচেয়ে কম, প্রতি 10,000-এ মাত্র 4.1 জন। আর সর্বোচ্চ আছে আমেরিকাতে, সেটা হচ্ছে প্রতি 10,000-এ 113 জন। এখনো পর্যন্ত মানে এটাই জানা যে এতগুলো মানে প্রতি 10,000-এ 113 জন আছে। কিন্তু আমাদের দেশে এই ধরনের কোনো সংখ্যাই এখনো আমরা জানি না। অনেকদিন আগের একটা রিপোর্টে দেখা গেছিল যে টোটাল জনসংখ্যাতে 18 থেকে 20 লক্ষ জন অটিজম মানুষ আছে। কিন্তু সেটা কিভাবে হয়, মানে ওরা যেটা এমনিতে তো আমাদের কিছু ভ্রান্ত ব্যাপার রয়েছে। যেমন আমাদের দেশের যে কালচার, তাতে আমরা কিন্তু বাচ্চা, বিশেষ করে মেয়েদের, আমরা লাজুক হওয়াটাই বেশি আমাদের কাছে কাম্য। ঠিক আছে, আমরা মনে করি মানে এত কেন হবে, লাজুক হও, ঘরে থাকো, ঠিকঠাক থাকো। সেক্ষেত্রে একটা অটিস্টিক বাচ্চার নেচারও কিন্তু তাই, সে নিজের মতো থাকতে চায়, একটু বাড়ি লুকিয়ে একটা ঘরে একা থাকতে। এবং সেক্ষেত্রে কিন্তু বাবা মা, বাড়িতে যারা রয়েছে, যারা টেক কেয়ার করে, তারা কিন্তু ওকে অটিস্টিক বলে মানছে না। তারা ভাবছে এটা তো স্বাভাবিক, আমাদের তো এরমই নিয়ম, বাচ্চা একটু লাজুক হোক, বাচ্চা একটু ঘরে থাকুক, মেলামেশা যত নাম করে, যত বাইরে যাবে তত হয়তো
বকে যাবে, খারাপ হয়ে যাবে, ও বাড়িতে আছে, ঠিক আছে, ভালো ছেলে তো, গুড বয়, এই ধরনের আমরা কিন্তু ভেবে থাকি। আর কিন্তু চিত্রটা তো তা না, পরবর্তী ক্ষেত্রে সমস্যাটা যেন যখন অনেক গভীরে চলে যায় তখন কিন্তু এই সমস্যাটা কিন্তু তখন হাত থেকে বেরিয়ে যায়, কিছু করার থাকে না। কিন্তু এবার এই গবেষণা যেটা চলে সেটা কিন্তু মূলত মানে হসপিটাল ভিত্তিক। হসপিটালে যাবে কটা মানে এই ধরনের বাচ্চা আসছে, কি কি সমস্যা বাচ্চা। এবার হসপিটালে যাওয়ার আগে আমি আমার ক্ষেত্রেই যেমন বলি, আমার বাচ্চার যখন কথা বলছিল আমি কিন্তু আগে আমার চাইল্ড স্পেশালিস্টের কাছেই গেছি, কোনো বিশেষজ্ঞর কাছে যাইনি, কারণ আমি তো জানি না। এবার চাইল্ড স্পেশালিস্ট যদি মনে করে তবেই তো সে হসপিটালে পাঠাবে, তবেই তো হসপিটালে ঠিকঠাক পরিসংখ্যানটা থাকবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি হসপিটালও ঠিকঠাক মানে সংখ্যাটা বলতে পারছে না, সেই অন্ধকারেই রয়ে যাচ্ছে চিত্রটা। এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের ভারতে অটিজমের মানে চিত্র। এটা থেকে আমরা এখনো পর্যন্ত কিছু করতে পারি না, যদিও আমাদের দেশে কিছু আইন এসে, সেগুলো আমি পরে বলছি। এবার অটিজমের কিছু স্ট্যান্ডার্ড যে ডায়াগনস্টিক টুল গুলো, এসটিডি যেটা আমি বলছিলাম, মূলত যেটা হয় গিলান অটিজম রেটিং স্কেল একটা আছে, সেটা দিয়ে করা হয়। কিছু অটিজম মানে ডায়াগনস্টিক ইন্টারভিউ রিভাইজ সেটা আছে, কিছু পিআইএ সেটা হচ্ছে পেরেন্ট ইন্টারভিউ অটিজম এটা আছে, তারপরে চাইল্ডহুড অটিজম রেটিং একটা আছে। এছাড়া আছে এইগুলো হওয়ার পরে কিছু তিনটে মেইন যে অনুবাদ হয়ে যাওয়ার পরে তিনটে মেইন, সেখানে ইন্ডিয়ানদের জন্য একটা আছে ইসা ইন্ডিয়ান স্কিল, সরি মানে ইসা হচ্ছে ফুল ফর্মটা হচ্ছে ইন্ডিয়ান স্কেল অফ অ্যাসেসমেন্ট অফ অটিজম, মানে ওর সিভিয়ারিটি মাপার জন্য কিন্তু এই স্কেলটা ব্যবহার করা হয়। এটা হলো ইসার কথা। এই গেল যখন যেহেতু এই সংখ্যাটা যেহেতু আমাদের মানে পরিসংখ্যানটা নির্ণয়টা যেটা আমাদের ক্ষেত্রে কিন্তু তাহলে আমরা দেখলাম যে আশাপ্রদ নয়। সেক্ষেত্রে এশিয়ার কিন্তু অন্যান্য দেশ যেমন চীন, জাপান, কোরিয়া এরা কিন্তু ঠিকঠাক মানে নিজের যে ভাষা সেইভাবে অনুবাদ করতে পেরেছে, কারণ যেহেতু ভারত বিভিন্ন ভাষার দেশ, সেইভাবে অনুবাদটা যেহেতু হচ্ছে না সেজন্য আমরা পিছিয়েও পড়ে আছি, এবং ওরা কিন্তু অনেকটা কমাতেও পেরেছে। এছাড়া বিভিন্ন ইউরোপীয় ভাষা, স্প্যানিশ, ইতালীয়, পর্তুগিজ প্রভৃতিতেও এই ভাষা মানে এই টুলস গুলো কিন্তু অনুবাদ করা হয়েছে। এবং যেহেতু আমাদের দেশে এটা এখনো আমরা সেইভাবে করে উঠতে পারিনি, এখন হচ্ছে 2014 সাল অব্দি আঞ্চলিক ভাষাতে আমাদের কোনো টুলস ছিল না। 2014 পরে সেরকম মানে আঞ্চলিক ভাষা কোনো ছিল না। 2014 পরে কিন্তু বাংলা ও হিন্দিতে, যেটা আমি বলছিলাম আগে, তখন কিন্তু এই অনুবাদটা করা হয়েছে। তার মানে কি বেশি দিন সেটা কিন্তু হয়নি। এবার যেটা হচ্ছে যে আমরা বাচ্চাকে যখন একটা অটিজম বাচ্চাকে পেলাম, এবার সেই বাচ্চাটিকে যখন আমরা ঠিকঠাক ভাবে মানে ডায়াগনোস করার পরে আমরা যখন সেই বাচ্চাটিকে পেলাম, প্রথমে যেটা আমি আগেই বললাম যে বাবা মার ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ শক। বাবা মার ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতাটাও শেয়ার মানে মিলিয়ে মিশিয়ে বলতে পারি, ম্যাক্সিমাম বাবা যখন জানতে পারে বাচ্চাটি বাবা মা যে ও কোনোদিনও ঠিকঠাক সেরে উঠবে না, কারণ অটিজম বাচ্চাদের কিন্তু দেখে কিছু বোঝা যায় না। ওরা দেখতে খুব সুন্দর, সাধারণ বাচ্চার মতো হয়, খুবই সুন্দর, মানে কোথাও কোনো প্রবলেম বোঝা যায়। যদি সে বাইরে বেরোয় চুপচাপ থাকে, বিশাল হাইপার অ্যাক্টিভিটি, এডিএইচডি যদি এই ধরনের কিছু না থাকে, বাচ্চাটিকে কিন্তু বোঝার কিছু উপায় নেই। সেক্ষেত্রে মানে আমাদের পেরেন্টদের তখন মেনে নিতে খুব, তাহলে সমস্যাটা কোথায়? ও তো চুপ ঠিকঠাকই তো আছে, ও তো শান্ত, ও তো ও তো ওর মতোই তো দেখতে, ওই বাচ্চাটি তো স্কুলে, তাহলে আমার বাচ্চা কেন পারছে না? এই জায়গাগুলো বোঝানোটা
একটা মানে বিশেষজ্ঞের কাছে কিন্তু খুবই মানে একটা মানে কি বলবো, একটা সমস্যার বলবো না আমি, এটা একটা লড়াই বলবো। বাচ্চাটিকে হাতে নেবার আগে বাবা মাকে কিন্তু তৈরি করে দিতে হবে, কিংবা যে বাচ্চার টেক কেয়ার করে সেই বাচ্চাটিকে কিন্তু ভীষণভাবে তৈরি করে দিতে হবে। এবার যেটা হচ্ছে, তৈরি করে দেওয়ার পর বাচ্চা শুরু হয় আনা নেয়া, সেইগুলোই সে বাবা মা বাড়িতে শিখবে, যদি অন্য কেউ থাকে তাকে শিখে সেই মতো কাজগুলো কিন্তু করতে হবে। সেই কাজগুলো, যে থেরাপিগুলোর কথা, যদি তিনি নিজে শিখতে না পারেন, বাড়িতে কিছু থেরাপিস্টকে এনে, বা যদি সামর্থ্য থাকে, না হলে স্কুলেই করাবে, সামর্থ্য থাকে বাড়িতে এনেও যেগুলো কিন্তু ওনারা শিখতে পারেন, যেটা হচ্ছে ফিজিওথেরাপি বা স্পিচ থেরাপির কিছু টেকনিক, যেগুলো সাইন শেখাতে পারবে, কিছু ইশারা শেখাতে পারবে, এই ধরনের জিনিসগুলো কিন্তু শিখে নিয়ে বাড়িতে বাচ্চাদের কিন্তু করা যায়। বাচ্চাকে মোটামুটি বাচ্চাকে একটু এনগেজ রাখতে হবে। বাচ্চা যদি ফাঁকা থাকে, একা থাকে, মানে যদি বাচ্চার অ্যাসোসিয়েট প্রবলেম গুলো থাকে, হাইপার অ্যাক্টিভিটি, অ্যাগ্রেসিভনেস, হাইপার ডিপ্রেশন, মানে ডিপ্রেশন, এই ধরনের সমস্যাগুলো কিন্তু দিন দিন ইনক্রিজ করতে থাকবে। সেই জন্য বাচ্চাকে কিন্তু ক্রমাগত এইগুলোর মধ্যে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না সে একটা সমাজে মানে প্রতিষ্ঠিত হবার মুখে আসছে। এবার যেটা হচ্ছে যে আমাদের কিছু মানে ইদানিংকালে সিনেমা তো তৈরি হয়েছে, কিন্তু আমি বলবো এই সমস্যার মূলে এই সিনেমাগুলো কতটা আলোকপাত করতে পেরেছে আমি কিন্তু সেটা মানে বুঝে উঠতে পারিনি। সিনেমাগুলো যে অটিজম নিয়ে, তারে জামিন পার, অমুক তমুক, মানে সমস্যাটার মূলটা কিন্তু খুঁজে বার করা অত মানে সোজা ব্যাপার না। যাই হোক, এইসবের মাধ্যমে মানুষ কিন্তু অনেকটাই বেশি জানছে। আর আসল ব্যাপারটা কিন্তু গ্রামে যেহেতু আমাদের জনসংখ্যা অনেক বেশি, সেজন্য প্রত্যন্ত গ্রামের হাসপাতালগুলোতে কিন্তু ট্রেনিং পৌঁছে দিতে হবে। সেখানে যে মানে স্বাস্থ্যকর্মীরা কাজ করে, সেখানে যারা আছে, যেই মাগুলো আসে, তাদেরকে ঠিকঠাক ভাবে ট্রেনিং দিয়ে তৈরি করা, তাহলে কিন্তু অনেক অনেক কিন্তু এই মানে বাচ্চাগুলো অনেক মানে সমাজে একটু স্বীকৃতি পায় যদি এইভাবে তৈরি করা যায়। এখন মানে বিভিন্ন স্কুলগুলো তো আমি আগেই বললাম, সরকারি স্কুল বলছে পরিকাঠামো নেই, আর বলছে যে বেসরকারি স্কুল বলছে আমাদের অত সময় নেই, আমাদের সেই নেই, বা এই ধরনের বাচ্চাকে স্পেশাল কেয়ার করতে হয়, আমাদের সেইভাবে স্পেশাল নেই, মানে এডুকেটর নেই, নানা রকম কারণে তারাও অ্যাভয়েড করছে। কিছু কিছু এখন দেখা যাচ্ছে কিছু কিছু আলাদা আলাদা সংস্থা তৈরি হয়েছে, এবং এগুলোর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে মা বাবারাই কিন্তু এই সংস্থাগুলো গঠন করেছে। বেশিরভাগ ক্ষেত্রে, সবার ক্ষেত্রে তাই না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মা বাবারাই কিন্তু এই সংস্থাগুলি তৈরি করছে, এবং সেখানে অন্যান্য বাচ্চারা আসছে, শিখছে, বিভিন্ন রকম থেরাপিস্ট মানে, এবং সেগুলো যে সবসময় ঠিকঠাক মতো টাকা জোগাড় করে দিতে পারে, চলছে। এই হচ্ছে একটা মানে চিত্র এখনকার যেটা। আর যেটা বলবো যে কিছু বিখ্যাত ব্যক্তির নাম আমি বলতে চাই, যার জন্য মানে আমরা আশা ভরসা রাখতে পারি, তারা অবশ্য শুধু অটিজমে আক্রান্ত। যেমন আমাদের প্রথমে হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন, উনি তো একজন বিখ্যাত পদার্থ বিজ্ঞানী, আমরা সবাই জানি, আপেক্ষিক তত্ত্বের জনক উনি, ওনার কিন্তু অটিজম ছিল। তারপরে আইজ্যাক নিউটন, ওনার ছিল। তারপরে উডি অ্যালান, উনি একজন বিখ্যাত মানে কৌতুক অভিনেতা, এবং উনি কৌতুক চলচ্চিত্র বানাতেন, উনি 3 বার অস্কারও পেয়েছেন। সেজন্য আমাদের কিন্তু এইগুলো ভাবার কোনো কারণ নেই যে ক্ষেত্রে শুধু অটিজম আছে সেই বাচ্চাটা কিন্তু অনেক অনেক কিছু করতে পারে, যদি না তার মধ্যে অ্যাসোসিয়েট যেগুলো সেই সমস্যাগুলো সিভিয়ারিটি থাকে। এবার আমি বলবো যে যেহেতু মানে এই বাচ্চাকে আমাদের দিতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু অটিজম মানে কিন্তু আমার এই বাচ্চাটা অটিজম, আমার কাছে ক্লাসে যতগুলো অটিজম বাচ্চা আছে প্রত্যেকেরই কিন্তু একই ধরনের ডিমান্ড কিন্তু না, প্রত্যেকটা বাচ্চা ইন্ডিভিজুয়াল, তাদের আইপি হবে প্রতিটা আলাদা, এবং সেই আইপিটা যখন আমরা বানাচ্ছি সেই বাচ্চার
চাহিদাটাকে মূলত আমরা মাথায় রাখছি, প্লাস হচ্ছে পেরেন্ট লাগছে, আমার ফিজিওথেরাপিস্ট, আমার মানে ডান্স থেরাপি, যেগুলো সমস্ত কিছু প্লে থেকে যেগুলো সমস্ত যেগুলো নিয়ে কিন্তু আমার বাচ্চাটার আইপি তৈরি করতে হবে, এবং তার উপর বেস করে কিন্তু আমার বাচ্চাটিকে তৈরি করতে হবে। আর লাস্ট যেটা আমার একটা বলার, সেটা হচ্ছে যে এখন তো কোভিড সিচুয়েশন চলছে, এই বাচ্চাগুলো কিন্তু ভীষণ কষ্টে আছে। আমি যেটা ফিল করছি, আমার বাচ্চাকে দিয়ে বাড়ি দীর্ঘদিন ওরা স্কুলে যেতে পারছে না, এবং আরেকটা জিনিস, অনলাইন যে ক্লাসের ব্যাপারটা, সাধারণ বাচ্চারাই কিন্তু অনলাইনে, যাদের বাড়িতে ল্যাপটপ নেই, ম্যাক্সিমামই মোবাইল ফোনে, তাদের পক্ষে সাধারণ বাচ্চাদেরই অসুবিধা হচ্ছে, তাদের বাবা মাদেরও অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে স্পেশাল কি অসুবিধা হচ্ছে সেটা তো মানে বাচ্চাটার অসুবিধাটা, কিন্তু কিছু করার নেই, কিছু তো শিখতে হবে। আমি বলবো দিনের একটা নির্দিষ্ট সময় যখন ক্লাস হচ্ছে, ক্লাসটা নিয়ে যে বাচ্চাটিকে কাজ করাবেন সে ঠিকঠাক ভাবে কাজটা শিখুন, শিখে বাচ্চাকে নিয়ে বসুন, বাচ্চাকে নিয়ে বসে যদি অন্য কেউ বাচ্চাকে টেক কেয়ার করে, সে যদি বাইরে থেকে আসে, সেক্ষেত্রে কোভিড সিচুয়েশনটা মাথায় রেখে কিন্তু যেটা হু আমাদের নির্দেশনামা দিয়েছে, মানে স্বাস্থ্যবিধি দিয়েছে, সেইটা মেনে কিন্তু এদের ক্ষেত্রে একটু বেশি তার মধ্যে দিয়ে মেনে তাকে কিন্তু বাচ্চাটিকে দেখভাল করতে হবে। যেমন যতটা সম্ভব তার থেকে দূরত্ব বজায় রেখে, যতটা বডি কন্ট্যাক্ট কম হয় সেইভাবে, যদি বাইরে থেকে কেউ এসে করায়, যেমন সাপোজ আমার বাচ্চাটির ফিজিক্যাল ভীষণ সমস্যা, আমাকে ফিজিওথেরাপিস্টকে ডেইলি আনতেই হচ্ছে, সেক্ষেত্রে তো আমাকে কিছু করার নেই, ফিজিওথেরাপিস্টকে তো আমাকে অ্যালাউ করতে হবে। এই এতগুলো মাস ধরে আমার বাচ্চাটাকে ফেলে রাখবো, বাচ্চা তো একবারই পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবে। সেক্ষেত্রে কি তাকে ঢোকার সময় তার সমস্ত স্বাস্থ্যবিধি মেনে, তার হাত ধুয়ে, তার যথারীতি মাস্ক পরে, বাইরে থেকে যেগুলো আসছে মাস্ক খুলে রেখে ফ্রেশ মাস্ক পরে, হাত ঠিক মতো ওয়াশ করে, সমস্ত কিছু করে তবে বাচ্চার কাছে, বাচ্চাকেও বাচ্চা যদি রাখে মাস্ক পরিয়ে, সমস্ত কিছু করে কিন্তু বাচ্চার কাছে তাকে অ্যালাউ করতে হবে। এবার যেটা বলছি যে দিনের কিছুটা সময় বাড়িতে যদি ছাদ থাকে, তাকে ছাদে নিয়ে গিয়ে একটু ঘোরান, তার ভালো লাগবে, একটা বদ্ধ ঘরের মধ্যে আবদ্ধ না রেখে। যদি বাড়ির সামনে খোলা মাঠ থাকে, ঠিকঠাক মাস্ক পরে, প্রপার জুতো পরে, এবং বাড়ি থেকে ঢোকার সময় হাতে কাছে যদি রাস্তায় খুব একটু ধরে ফেলে, কাছে হাতে হ্যান্ড স্যানিটাইজার রাখা উচিত, সেটা দিয়ে তার হাতটা ধরে দেওয়া উচিত। অবশ্যই কারুর সঙ্গে যাবে, একা যাবে না। এইগুলো যথার্থ মেনে নিয়ে বাচ্চাটিকে দেখভাল করা উচিত, এবং তাকে সেই মতো কিন্তু নিয়ে আমার মতে এই কোভিড সিচুয়েশনেও তাকে কিন্তু মানে ট্যাকল করা সম্ভব আমাদের পক্ষে। আমার মোটামুটি আমি 8টা যেহেতু আসতে চলো, আমি জানি না আর কিছু বলতে পারবো কিনা, আমি শ্যামলশ্রীকে একটু জিজ্ঞাসা করি। হ্যাঁ ম্যাডাম, মোটামুটি 1 ঘন্টার প্রোগ্রাম ছিল, আর খুব বেশি লেংদি করব না। আমি সেটাই বলছি, বলার তো দেখো আমি কিন্তু অনেক কিছু বলার আছে। সাগর থেকে 1 ঘটি মাত্র জল তুলেছি। এক্স্যাক্টলি, মানে অটিজম মানে এএসডি মানে নাম্বার 3 ডিসেবিলিটিতে নাম্বার 3 হিসাবে এই ডিসেবিলিটিকে দেখা হয়, মানে এর এতটাই। আর অটিজম তো স্পেকট্রাম ডিসঅর্ডার, মানে হচ্ছে এটা তো সমুদ্র, মানে প্রত্যেকটা অটিস্টিক বাচ্চা একটা বাচ্চা থেকে আলাদা, কখনোই প্রতিটা বাচ্চা ইন্ডিভিজুয়াল, তার জন্য আমাদের আইপি করতে হয় আলাদা আলাদা। কোনোভাবেই একটা বাচ্চার সঙ্গে আমার একটা বাচ্চা, কারণ এরা না কেউ খুব মানে এমনিতেই আমি এটা বিশ্বাস করি, কোনো মানুষই পৃথিবীতে, সে জেনারেল হোক স্পেশাল হোক, জিরো হয়ে পৃথিবীতে আসে না, কিছু না কিছু তার মধ্যে এবিলিটি থাকে, এবং আমাকে সেই জায়গাটা খুঁজে বার করতে হবে। এবং পেতলকে যেমন মাজলে চকচক করে, এবং তাকে ক্রমাগত আমরা পলিশ করে যাব, ঠিক কিছু পাবো। হয়তো দেখো বাচ্চাটি আঁকতে ভালোবাসে, র্যান্ডম আমার কিছু ট্রিক্স যেমন আছে আমি নিয়ে বসেছিলাম, আমি জানি না এগুলো এখন এখানে কোনো কাজে লাগবে কিনা। যেমন বাচ্চার গ্রিপিং শেখানোর জন্য বাচ্চাকে কিছু আমি এই ধরনের ছোট জিনিস তুলে একটা বাটি থেকে নিয়ে তুমি আর একটা বাটিতে রাখো, এটাও ইন্টারেস্টও পাবে কিছু না। বাড়িতে আমাদের যে জিনিসগুলো থাকে, এতে কি হবে, চামচ ধরা শেখা যাবে, মোটর স্কিলটা ডেভেলপ করবে।
হ্যাঁ মোটর স্কিল, আই হ্যান্ড কোঅর্ডিনেশন হবে, আই হ্যান্ড কোঅর্ডিনেশন হবে, হ্যাঁ এদের না একটা সেন্সরি প্রবলেম থাকে, মানে হাতে কোনো কিছু ধরলে এদের একটা সমস্যা হয়, হাতটা নিয়ে কি করবে, সেক্ষেত্রে অনেক সময় আমি কি করি, ধর বাচ্চাকে একটু গ্লাভস পরিয়ে দিলাম, পরা চিন হয়তো রাখলো না, খুলে ফেলে দিল, তো সেই সময় যে এই একটা করে ওরা হাতের মধ্যে একটা একটু সমস্যা হয় এই ধরনের। অনেক সময় আটা মাখা ময়দা মাখাও করাতে বলে ওদেরকে দিয়ে, রুটি তৈরির সময় অতটাও নিতে পারবে না, সেক্ষেত্রে আমাদের করতে হবে যে কি হলো, চলে গেল কানেকশনটা, না আপনার ভিডিওটা শুধু দেখা যাচ্ছে না, ভিডিওটা আপনি অন করে দিন। এক মিনিট, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ সেক্ষেত্রে যেটা বলছি মানে কিছু জিনিস যেমন একই ধরনের আমরা কটা গ্লাস রাখলাম, এটা না একটু ব্রেনটাকে স্টিমুলেট করে, আমি একটার মধ্যে এই একটা কিছু রেখে দিলাম ব্রাইট কালারে রেখে দিলাম, রেখে একটু ঘুরিয়ে দিলাম, খুঁজে বার কর, প্রথমে হয়তো দুটো গ্লাস দিয়ে যা জিনিসটা করবো না সেম দিয়ে করতে হবে, বাড়িতে এই জিনিস দিয়ে আমি এগুলো কিন্তু করতে পারি, জিনিস দুটো দিয়ে করলাম, যদি বাচ্চা সিভিয়ার হয় প্রথমেই নিতে পারি, এবার খোঁজো, এবার ও কি অ্যাটেনশনটাও গ্রো করবে, কিন্তু আবার একটু সরিয়ে দিলাম কোনটাতে আছো, ও তুলবে, এই ধরনের কিছু জিনিস কিন্তু ইজিলি আমরা বাড়িতে করতে পারি, যেমন এই ধরনের জিনিস বাড়িতে সুজি দিয়ে একটু এরকম করে ফ্লো করা কিছু পড়া, এগুলো দেখতে না ওরা খুব ভালোবাসে, হ্যাঁ ওদের মুভিং জিনিস দেখতে ভালো লাগে, ফ্যানের দিকে তাকিয়ে থাকে, বা যে গাড়ি ছোট যে গাড়ি চলে সেটার দিকে তাকিয়ে থাকে, মুভিং জিনিস ওদের দেখতে ভালো লাগে, সার্কেল ওরা খুব পছন্দ, একটা দড়ি সার্কেল পছন্দ করে নিয়ে ঘোরানো, চাকা জাতীয় জিনিসটাকে মুভ করা, এই ধরনের জিনিস কিন্তু ওরা ভীষণ ভালোবাসে। আর একটা জিনিস আমি একটা বলতে চাই লাস্টে, যেটা স্ট্যাটিস্টিক্স বলছে, এটা আমার কথা যদিও নয়, সেটা হচ্ছে বাচ্চা এই যে অটিস্টিক মেয়ে এবং ছেলেদের সংখ্যা কিন্তু অনেক বেশি, কিন্তু সিভিয়ারিটি দেখলে মেয়েদের কিন্তু সিভিয়ারিটি পার্সেন্টেজ বেশি, ছেলেদের কিন্তু সিভিয়ারিটি পার্সেন্টেজ কিন্তু অনেক কম থাকে, সংখ্যাটা ওদের বেশি, মানে 4:1 এই হচ্ছে রেশিও, ছেলে যদি 4টে হয় একটা মেয়ে হবে, কিন্তু সিভিয়ারিটিতে না মেয়েদের মধ্যে বেশি থাকে। আচ্ছা এটা একটা মানে স্ট্যাটিস্টিক্স যেটা বলছে, এটা স্টাডি করে দেখা গেছে, যে এইটা এই ব্যাপার। আমি জানি না কতটা কি বলতে পারলাম, আমার মনে হলো আমি নিজে স্যাটিসফাই হলাম না, আরো অনেক কিছু বলার। ম্যাডাম ওভারঅল অ্যাকচুয়ালি সময়টাও খুব কম ছিল, তো এটা তো নিয়ে সারাদিনের সেমিনার হতে পারে, অটিজম নিয়ে তো এত কিছু বলার আছে, আর প্লাস অনেক ভিডিও দেখানো যায়, তারপর তাদের ট্রেনিং এর ভিডিও আর তাদের এডুকেশনের ভিডিও, প্লে থেরাপি কিছু ক্লিপ দেখানো যেতে পারে, কিছু জিনিস দেখানো, তবুও আপনি শেষের দিকে বললাম, তবুও আপনি শেষের দিকে কিছুটা দেখালেন, আই হ্যান্ড কোঅর্ডিনেশন কি করে হবে বা কি করে ওদেরকে কিছু কিছু ট্রেনিং দিতে পারবো, দু তিনটা দেখালেন আপনি, অনেক কিছু আছে, সময়টা ভীষণই তো মানে একটা ব্যাপার না। ম্যাডাম আরেকটা জিনিস আমি বলছিলাম যে একটা জিনিস শুনেছিলাম ওদের মিউজিকের প্রতি খুব ইনক্লাইনেশন হয়, তো হ্যাঁ তো আমি একটা মিউজিক থেরাপি আমি একটু আগে বলেছিলাম, খেয়াল করেছো কিনা আমি জানি না, মিউজিক থেরাপি নানা রকম থেরাপি দিয়ে, ডান্স থেরাপি, বিভিন্ন কিছু ওদের কিন্তু দিয়ে কিন্তু ওদের মানে কাজ আদায় করে নেওয়া যায়। আর ওরা যেহেতু নিজেদের মধ্যে নিজে ডুবে থাকে, আত্মমগ্ন শিশু বলা হয়, সেহেতু মিউজিকটা যদি ওরা ইন্টারনালাইজ করতে পারে, যদি মিউজিকটা ইন্টারনালাইজ করতে পারে, ওরা খুব ভালো সিঙ্গার হতে পারে, ইভেন খুব ভালো মানে যন্ত্রবাদক যেটাকে বলি আমরা, ইনস্ট্রুমেন্ট প্লেয়ার, সেটা খুব ভালো ওরা হয়। আমি একটি প্রোগ্রামে দেখেছিলাম, একটি অটিস্টিক বাচ্চা নয়, সে বড় হয়ে গেছে, 19-20 বছর বয়স হয়ে গেছে, রবীন্দ্রসঙ্গীত বড় আশা করে ওই গানটি ওরা সুন্দর করে বাজিয়েছিল একটি পিয়ানোতে, তো একদম সম্পূর্ণ অটিস্টিক একজন, সিভিয়ার নয়, ওটা বোধহয় মডারেট ছিল, তো এরকম দেখেছিলাম আমি প্রোগ্রামে একটা, তো যাই হোক আমাদের স্কুলে একটা ছেলে আছে খুব ভালো গান করে, তো এই মিউজিকটা খুব বেশি সংখ্যায় দেখা যায় আর কি, যে ওরা গান করছে বা প্লেয়ার ভালোবাসা, আরেকটা জিনিস খুব আরেকটা আঁকতে খুব ভালোবাসে, মানে এত সুন্দর ড্রয়িং করে, যেটা মানে ভালো ভালো মানে এস্টাবলিশ আর্টিস্টও ড্রয়িং
করতে পারবে না, এত সুন্দর মানে ড্রয়িং করে ওরা অটিস্টিক বাচ্চারা। আমি মানে সেই জন্যই বললাম ওদের আইপি যখন বানাবো না তখন কিন্তু ওদের লাইকিং গুলো খুঁজে বার করতে হবে। হ্যাঁ, ওইটা বার করতে হবে। তো মানে খুঁজে বার করে সেই জায়গাটা কিন্তু ওই যে বললাম পালিশ করতে হবে, সেই জায়গাটা পালিশ করতে হবে, তবেই বাচ্চা সাইন করবে। সেটাই। তাহলে মোটামুটি খুব ভীষণ ভালো বললেন, আমাদের খুব ভালো লেগেছে আজকের অনুষ্ঠান। যারা আজকের পার্টিসিপেন্ট মোটামুটি 20 জন মতো ছিল, আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে। কয়েকটা আমি আসলে ফিডব্যাক পেয়েছিলাম, 2-4 জন বাইরে থেকে জয়েন করেছেন, অনেকগুলো গ্রুপে শেয়ার করেছিলাম, ওরা একটু হিন্দি বা ইংলিশ চাইছিল। তো আপনাদেরকে বলি, উই উইল ট্রাই আওয়ার ইন নেক্সট প্রোগ্রাম উই উইল ट्राई इन हिंदी और इंग्लिश। हम किसी नेक्स्ट प्रोग्राम में हम हिंदी और इंग्लिश में ट्राई करेंगे। तो अभी ये से स्टेट लेवल वेबिनार है, अब तो आपको तो पता ही है स्टेट लेवल, इसलिए हम बंगाली में अरेंज किए थे, तो इसलिए हमें जरा खेद है इस प्रॉब्लम के लिए। তো খুব ভালো লাগলো। আজকে ভ্যালিডিক্টরি স্পিকার আছেন ডক্টর প্রার্থিতা বিশ্বাস ম্যাডাম। তো প্রার্থিতা বিশ্বাস ম্যাডাম, আপনি উপস্থিত আছেন? হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, উনি অ্যাডামাস ইউনিভার্সিটি স্কুল অফ এডুকেশন ডিপার্টমেন্ট অফ এডুকেশনের হেড এবং প্রাক্তন অ্যাসোসিয়েট ডিন হিসেবে কাজ করেছেন, অ্যাক্টিং ডিন হিসেবে কাজ করেছেন, এখন হেড হিসেবে আছেন। খুব বেশি বিস্তারিত বললাম না, কারণ ওনাকে বিস্তারিত বলতে গেলে এখন অনেকটা সময় চলে যাবে, 8টা বেজে গেছে। তো ম্যাডাম, আপনি একটুখানি ভ্যালিডিক্টরি স্পিচ আপনার কেমন লাগলো, ওভারঅল অনুষ্ঠানটা একটুখানি বলুন। ওকে, so good evening সবাইকে, and good evening to all the participants who have participated in this state level webinar organized jointly by Siddhinath Mahavidyalaya Department of Education and Ignition. Okay, so first of all, I would like to thank Professor Uma Ghosh Madam for actually being a pillar of strength for this organization of the webinar. And then I would like to, of course, thank Dr. Shyamastri Shur. Actually, Shyamastri is always very dear to me. And that is why dearest Dr. Shyamastri Shur, who is the head of the department of the education department, Siddhinath Mahavidyalaya. তো আমি আস্তে আস্তে অ্যাকচুয়ালি আমার খুব বিজি শিডিউল, আমি বাইলিঙ্গুয়ালি বলছি বিকজ সিন্স দেয়ার আর সাম হিন্দি স্পিকিং অ্যান্ড নন বেঙ্গলি participants here also. So I am having a very busy schedule today, but I couldn't miss this program because today is World Disability Day, and this program has been organized with much enthusiasm and spirit. And Shyamastri and myself, we go a long way together. খুব বেশি বললে অনেকটা বলা হয়ে যাবে, তাই সময়টা নিলাম না। তবে আমাদের ইনক্লুসিভ এডুকেশন বা অটিজম স্পেশালি আমাদের এই বিষয়ে ইন্টারেস্টটা এতটাই বেশি that after our PhD we actually went all along and did a specialized course on inclusive education. সেটা শুধু ভালোবাসার জন্য না, বিষয়টি আরো ভালো করে জানার জন্য। এবং আমরা অনেকটাই জানতে পেরেছি। আজকে মাধবী ম্যাডামের কাছ থেকে অনেকটা জানতে পেরে সমৃদ্ধ হলাম। অ্যান্ড ম্যাডাম, আমি খুবই উপকৃত হলাম, কারণ আপনি যা যা আর কি বলছিলেন আমি খুব মন দিয়ে শুনছিলাম। আই ওয়াজ নট অন ক্যামেরা বিকজ আই ওয়াজ অন ট্রানজিট, আমি তখন ফিরছিলাম। সো আই স দ্যাট আপনার যা যা এক্সপিরিয়েন্স, যা যা অবজারভেশন আমাদের সবাইকেই ভীষণভাবে সমৃদ্ধ করেছে। এবং আই থিঙ্ক দ্যাট অল দ্য পার্টিসিপেন্টস হ্যাজ এনজয়েড আ লট। আর আপনার তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, আমাদের যেরকম থিওরি রিলেটেড এক্সপিরিয়েন্স, তুমি ম্যাডাম আপনার কথা শ্যামাশ্রী ম্যামের কাছে আমি প্রচুর শুনেছি। এবং আই ফিল দ্যাট আপনাদের মতো কিছু মানুষ যারা আর কি স্পেশালি অনেকটা টাইম দেন, অ্যান্ড ইট ইজ লাইক আ সোশ্যাল ওয়ার্ক অ্যাকচুয়ালি. So I think that you are attached to Institute for the Handicapped and Backward People, in short IHBP, and I find that
you are doing a lot of good work related to specialization. আর শ্যামাশ্রীর কাছে তো আমি অনেক কথা আপনার শুনেছি। শ্যামাশ্রী has told a lot of words, I mean very good words about you. So অনেক সমৃদ্ধ হলাম ম্যাডাম সত্যি। আমাদের যা যা আমরা পড়াই, আমরা ক্লাসে ডিফারেন্ট মেথডস ইউজ করার চেষ্টা করি, অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশনটা যাতে অনেক সমৃদ্ধ হয় অ্যাজ আ হোল, তারও চেষ্টা করি। বাট আপনারা অলওয়েজ ইন দ্য প্র্যাকটিক্যাল সেন্স সবসময় ধরে নিন, অটিজম তো সেরকম ভাবে কোনো রোগ না যেটা আপনি বললেন, এবং তাদের পার্টিকুলার কোনো ট্রিটমেন্ট নেই, তাদের ডিফারেন্ট থেরাপিস দিয়ে তাদের সঙ্গে আমাদের ডিফারেন্ট ভাবে মিশে তাদের কেউ কেউ অনেক সময় ভালো হয়ে যায়, কেউ কেউ পুরোপুরি ভালো নাও হতে পারে। তো অটিজম ইজ আ ভেরি লং প্রসেস। আমরা যখন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোর্সটা করেছিলাম, ক্যাপাসিটি বিল্ডিং কোর্স অন ইনক্লুসিভ এডুকেশন, তখন আমরা প্রদীপেও গিয়েছিলাম। আপনি তো নিশ্চয়ই অনেক বেটার জানবেন যে প্রদীপ যিনি আর কি, আপনি যেটা বললেন যে প্রদীপের যিনি মেন কর্ণধার, তিনিও অ্যাকচুয়ালি কিন্তু মানে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, তখন উনি প্রদীপটা অ্যাকচুয়ালি করেছেন। তো সেটা আপনি তো অনেক বেটার জানবেন, আমরা জেনেছি, আপনিও নিশ্চয়ই অনেক বেটার জানবেন। এবং আরো অনেক করা হয়েছে, প্রদীপ থেকেও করেছি আমি ম্যাডাম, খুবই ভালো। অ্যান্ড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পালসি, তার কথাও নিশ্চয়ই জানবেন যে ওনার ছেলে সেরিব্রাল পালসির পেশেন্ট, এবং সেই জন্য যখন ওনারা কিচ্ছু পাচ্ছিলেন না তখন ওনারা ওই ইনস্টিটিউটটা সেট আপ করেন, এন্ড নাও ইট ইজ হিস্ট্রি। মেন্টেডও তাই, মিসেস কুন্ডুর, আয়না কুন্ডুর ছেলে তরুণ কুন্ডু, ডাউন সিনড্রোম। জাস্ট একটা দুটো, সেটা আমি বললাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বাবা মারাই কিন্তু। এক্স্যাক্টলি। তবে ম্যাডাম যেটা আপনি বললেন, কিন্তু এখন কিন্তু সিনারিওটা আলাদা, এখন কিন্তু সিনারিওটা অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেকেই কিন্তু এগিয়ে এসছে এবং অনেকে চেষ্টা করছেন ভালোভাবে, কিছু কোর্স তারা ভালোভাবে করে প্র্যাকটিক্যালি তারা যাতে এগিয়ে আসতে পারে সমাজের জন্য। ইনফ্যাক্ট আমি খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমাদের অ্যারামাস ইউনিভার্সিটির যে টোটাল ক্যাম্পাসটা, দ্যাট ইজ অলসো ইনক্লুসিভ এডুকেশন এলিয়েনিয়েটেড, কারণ যাতে আর কি সব রকম বাচ্চারা ওখানে ইনভলভ হতে পারে। এমনকি আমরা কিন্তু বিএডেও আপনি জানবেন নিশ্চয়ই, আপনি ডিল করেন যে বিএডেও তো কিছু মাইল্ড অটিস্টিক স্টুডেন্টস আমাদের থাকে। তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেকে নেন অনেকে নেন না, কিন্তু আমি যে দুটি ইনস্টিটিউশনে কাজ করেছি, আমি এইটুকুনি বলতে পারি যে অ্যান্ড শ্যামাশ্রী ইজ অলসো অ্যাটাচড টু মানে সোশ্যাল ওয়ার্ক রিলেটেড কিছু জিনিস হলেই আমি শ্যামাশ্রীর সঙ্গে ভীষণভাবে শেয়ার করি। তো সেই জন্য শ্যামাশ্রীও এটা জানে যে আমি যে দুটি ইনস্টিটিউটের সঙ্গে রিলেটেড ভীষণভাবে, কৈলান কলেজ অফ এডুকেশনের প্রিন্সিপাল ছিলাম, সেই সময়ও আমরা কখনো ওই বাচ্চাদের ফিরিয়ে দিইনি। দে আর সাকসেসফুল টিচার্স ইন দেয়ার ওন রাইট। আর অ্যাডামাস ইউনিভার্সিটির স্কুল অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ এডুকেশনেও এরকম আগের বছরে 3-4 জন বাচ্চা ছিল যারা স্পেশাল চিলড্রেন, মেবি নট অটিস্টিক, বাট হয়তো আপনার ডিসলেক্সিয়া আছে বা ডিসগ্রাফিয়া আছে, এরকম ধরনের কিছু কিছু স্টুডেন্ট যাদের কিন্তু কাউন্সিলিং এ হয়তো কেউ কেউ ফিরিয়ে দিলেও, আমি অন্য ইনস্টিটিউটের কথা বলছি, আমরা কিন্তু ফিরিয়ে দিই। তো ব্যাপারে আগে যেটা হতো, কিন্তু এখন বললাম না, এখন মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা বেড়েছে, ভীষণ ভাবে এসে গেছে, আর এখন কিন্তু সেই ব্যাপারটা নেই। একদম একদম। তো সেই জন্য ভীষণ ভাবে আপনার মন দিয়ে শুনছিলাম আপনার স্পিচটা, খুব সমৃদ্ধ হলাম। অ্যান্ড ধন্যবাদ আপনাকে আবার জানাচ্ছি। যত আমরা শুনবো আরো বেশি সমৃদ্ধ হব, খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, না হলে তো আমরা সমৃদ্ধ হতে পারবো না। আর একটা ডিসেবিলিটি ডে মানিয়ে আমরা অ্যাকচুয়ালি এটা আর কি উদযাপন করা হলো, মানে এই না যে আজকেই শুরু আজকেই শেষ, আমাদের এই প্রসেসটা ইন দ্য লং রান ক্যারি ফরওয়ার্ড করতে হবে, দ্যাট ইজ দ্য থিং। সো আমরা যাতে সেটা সবাই মিলে একসঙ্গে এবং আপনাদের মতো মানুষদের সঙ্গে মিলে আমরা হাতে হাত লাগিয়ে কাজ করতে পারি, সেটাই আশা রাখলাম ম্যাডাম। অ্যান্ড শ্যামাশ্রী, ওভার টু ইউ
আমি উমা ম্যামকে আবার নমস্কার জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা ভালো প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। অর্গানাইজিং এর একটা মেন্টালিটি থাকার প্রয়োজন, যেটা উমা ম্যাম অলওয়েজই আমাদের ভীষণভাবে হেল্প করেন এবং ভীষণভাবে আমাদের এনকারেজও করেন। আমরা 3 দিন আগেও ওনাকে যদি কোনো কিছু আর কি একটা আইডিয়াস দিই, উনি সব সময় আমাদের সঙ্গে থাকেন। এত ব্যস্ত মানুষ, একজন কলেজের প্রিন্সিপাল, বাট স্টিল শি ইজ অলওয়েজ গাইডিং আস ইন হার ওন ওয়ে। অ্যান্ড শ্যামাশ্রী তো এভার এনথুসিয়াস্টিক, ও অলওয়েজই কোনো ভালো কাজ করার জন্য ভীষণভাবে এগিয়ে এনার্জি ওর মধ্যে, এনার্জেটিক অলসো। So with that, শ্যামাশ্রী, over to you. আমি আমার দিক দিয়ে যতটা বলার, মানে আমি ধন্যবাদ জানাচ্ছি মাধবী ম্যামকে আবার, যে অনেক সমৃদ্ধ হলাম আর অনেক কিছু শিখলাম। থ্যাংক ইউ ম্যাডাম, অ্যান্ড থ্যাংকস ফর অল দ্য পার্টিসিপেন্ট। সো ওভার টু ইউ শ্যামাশ্রী। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। কি হলো? আমরা অলরেডি পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলছি, আমরা অলরেডি 3 এর উপরে ইনক্লুসিভ এডুকেশনের উপরে আমরা অলরেডি 3 ডে ওয়েবিনার করেছি, এবং সেখানে পেপার প্রেজেন্টেশনেরও ব্যাপার ছিল। আমরা খুব তাড়াতাড়ি আমরা এডিটেড ভলিউম আইএসবিএন নাম্বার দিয়ে আমরা হয়তো মাস 3 মধ্যে, মার্চ মাসের মধ্যে আমরা বইটা পাবলিশ করে ফেলবো আশা করছি। তো ইনক্লুসিভ নিয়ে কাজ করার ইচ্ছা আমার আর প্রার্থিতা ম্যাডামের মধ্যে আছেই। কিছু গন্ডগোল হচ্ছে এর হিসেবে কাজ করছি, আমাদের কাজ করার স্কোপটা অনেক বেশি। আমরা এই বিষয়টা নিয়ে কাজ করতে চাই। ইনফ্যাক্ট আমাদের গ্রামে শ্যামসুন্দরপুর পাটনা স্কুলে বলছি, একটি প্রাইমারি স্কুল আছে, ওখানে হেডমাস্টারের সঙ্গেও জাস্ট রিটায়ার বোধহয় উনি করলেন, ওখানেও আমার কথা হয়েছিল স্কুলটাকে ইনক্লুসিভ স্কুল কি করে করা যায়। আমি যখন টিআইসি হিসেবে কাজ করেছিলাম বছর দেড়েক মতো উমা ম্যাম আসার আগে, তখন আমি বলেছিলাম যে ওনাকে যে ওখানে ইনক্লুসিভ স্কুল যদি সেট আপ করা যায় তাহলে খুব ভালো হয় স্কুলটাকে। তো উনিও কথা বলছেন, বোধহয় উনি জাস্ট রিটায়ার করেছেন। তো এই বিষয় নিয়ে আমার কাজ করার আরো ইচ্ছা আছে, কারণ আমাদের স্কোপটাও অনেকটা আছে। তো থ্যাংক ইউ ম্যাডাম, খুব ভালো লাগলো। পরবর্তীকালে আমরা শুধু অটিজম নয়, আরো কিছু ডিসেবিলিটি নিয়ে এগিয়ে আসতে চাই, আরো কিছু ভালো বলেছে অবভিয়াসলি অটিজম সম্পর্কে, কিন্তু আমি আমার আরেকটা যে হিয়ারিং, অর্থোপেডিক বা ইন্টেলেকচুয়াল এক একজন মানুষকে নিয়ে একটা যদি আগামী বছর একটা বড় প্রোগ্রাম করার, ম্যাম সবসময়ই আমাদেরকে থাকেন। তো সেটা একটা যদি ভার্চুয়াল হয়, নাহলে ফেস টু ফেস মোডেও করতে পারি, দেখা যাক সেটা কতটা পারমিট করে। তো লাস্ট খুব ভালো লাগবে এইটুকু বলে আমি লাস্ট আমাদের প্রিন্সিপাল ম্যাম উমা ম্যামকে দিয়ে শেষ করাবো। তো ম্যাম ওভার টু ইউ, আমার প্রিন্সিপাল ম্যাম ওভার টু ইউ লাস্ট। ধন্যবাদ সকলকে, বিশেষ করে মাধবী চক্রবর্তী ম্যাডাম, প্রার্থিতা ম্যাডাম, শ্যামশ্রী। অ্যাকচুয়ালি শ্যামশ্রী উদ্যোগ নিলে আমি হ্যাঁ করি, আমি যে নিজের থেকে সবকিছু অর্গানাইজ করা, এগুলো সময় হয়তো আমার হয় না। তাই শ্যামশ্রী যখনই বলে আমাকে, আমি বলি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি যদি প্রেজেন্ট থাকি তো আমি থাকার চেষ্টা করব, না হলে তোমরাই চালু করে নিও, তোমরাই চালিয়ে নিও। তো প্রার্থিতা ম্যাডাম যে এইভাবে শ্যামশ্রী এবং আমাদের যে কলেজ সংক্রান্ত যা কিছু হচ্ছে, উনি এমন ভাবে আমাদেরকে সাহায্য করছেন সবকিছু ব্যাপারে, রিসার্চ পার্সন থেকে অ্যারেঞ্জমেন্ট সবকিছু কিভাবে হবে, কোন বিষয়টা হলে ভালো হয়, উনি সবকিছুই গাইড করছেন আমাদেরকে। সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর তো সকলকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি, সমস্ত পার্টিসিপেন্টস এবং অর্গানাইজিং কমিটিতে যারা যারা আছেন, অ্যাডভাইজারি কমিটিতে যারা যারা আছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আবার দেখা হবে নেক্সট যে কোনো একটা। শ্যামশ্রী, তোমার মাথায় রেখো আবার একটা কিছু ভালো কিছু করা, সেগুলো চালিয়ে যাও, আমি আছি তোমাদের সাথে সব সময় উৎসাহ দেওয়ার ব্যাপারে।
থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। দিয়ে আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ফেসবুকে আমরা ইউটিউবে আমরা খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। অনুষ্ঠানটা রেকর্ডিং হয়েছে, আপনারা করুন। আমাদের আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটা আপলোড করে দেবো, আপনারা সবাই। নমস্কার, আজকের মতো নমস্কার। থ্যাংক ইউ।